আমি জানি জুডিশিয়ারির রেকর্ডিং বন্ধ করে দিই। মনোযোগ সহকারে না পড়ার কারণে বা এই ধরনের প্রশ্ন আমাদের একাডেমিক লাইফে এড়িয়ে যাওয়ার কারণে এই যে খেসারতটা আমাদেরকে এখনো দেওয়া লাগছে। তো আশা করি আজকের ক্লাসে এটা আপনাদের আমি মনে করি এই কনফিউশন চলে যাবে। লাস্টে 26 থেকে 28টা প্রশ্নের একটা এমসিকিউ থাকবে। আপনারা সবাই, এটা ওপেন থাকবে আপনাদের জন্য, আপনারা এমসিকিউ গুলো এখান থেকে করবেন। এটা কাইন্ড অফ খুব একটা ইন্টারেস্টিং কুইজের মতো, মানে কে কে পারে না সেটা আমরা মানে দেখতে পারবো। তো চলুন সরাসরি আমরা চলে যাই হচ্ছে পড়ায়। আপনারা শুনছেন একটা টার্ম, মানে এটা কিছুদিন ধরে ইন্টারিমের সময় খুবই আলোচিত হয়েছিল, বিশেষ করে জুলাই হত্যা মামলাগুলোর বিষয়ে। সেটা হচ্ছে রাজসাক্ষী। কি সাক্ষী? রাজসাক্ষী। রাজসাক্ষী জিনিসটা কি, মানে আপনাদের কারো কোনো জেনারেল আইডিয়া আছে, বলতে পারবেন? মানে জাস্ট নর্মাল লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না, মানে আপনি কি বুঝেন, কি জানেন রাজসাক্ষী সম্পর্কে? যে অপরাধের সহযোগী, অপরাধের সময় সে ছিল কিন্তু তাকে সে মানে ওই স্পেসিফিক বিষয়ে সে সাক্ষ্য দিবে। সাক্ষ্য দিবে, তারপরে সে রাজসাক্ষী হয়ে যাবে। রাইট, আর কে বলতে পারবেন? দেখি এখানে আমাদের সিআরপিসি পড়ছে অনেকে আছে। লিয়া বলুন তো রাজসাক্ষী কি? যদি জিজ্ঞেস করে রাজসাক্ষী বলতে আপনি কি বুঝেন, অনেক আলোচিত হয় দেখবেন পত্র পত্রিকায়, আর মানুষরা প্রচুর আলোচনা করে রাজসাক্ষী রাজসাক্ষী। একটা বইও আছে রাজসাক্ষীর জবানবন্দি। তো রাজসাক্ষী বলতে আসলে কি বুঝেন? মানে অপরাধের সহযোগী যখন হচ্ছে মানে ওনার পার্টের জন্য উনি যে শাস্তিটা পাবে ওইটার মানে কি বলে মানে তাকে ওই শাস্তি থেকে পার্ডন করে সে হচ্ছে ওই অপরাধ সম্পর্কে সাক্ষী দিবে এরকম কিছু একটা এরকম কিছু একটা বলে তো হবে না, ক্লিয়ারলি বলতে হবে তো। রাজসাক্ষী কি, রাজসাক্ষীর ইংরেজি কি বলেন? অ্যাকমপ্লিস। হুম। অ্যাকমপ্লিস। 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 অ্যাকমপ্লিস হচ্ছে অ্যাপ্রুভার। অ্যাকমপ্লিস। অ্যাপ্রুভার। ওকে, বলতেছি অ্যাকমপ্লিস কেন বলতেছেন আপনারা এতদিন ধরে পড়াশোনা করে? তাহলে অ্যাকমপ্লিস যদি হয়, তাহলে তাহলে আপনি কাকে রাজসাক্ষী বানাচ্ছেন? অ্যাকমপ্লিস হচ্ছে দুষ্কর্ম সহযোগী, হু হ্যাজ সাম হ্যান্ডস ইন আ ক্রাইম। যে হচ্ছে একসাথে দুজন মিলে অপরাধ করছে, একসাথে প্ল্যান করে অপরাধ করছে। কো অ্যাকিউজড মানে সহ কালপ্রিট, সে হচ্ছে অ্যাকমপ্লিস। হু হ্যাজ সাম প্রিভি অর ইনফরমেশন অর কন্ট্রিবিউশন অর ইনভলভমেন্ট ইন সাম ক্রাইমস, সে হচ্ছে অ্যাকমপ্লিস। যে অ্যাকমপ্লিস, এই যে ACC আছে না, এটা দিয়ে অ্যাকিউজড অ্যাকমপ্লিস একই জিনিস। কো অ্যাকিউজড। অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সহযোগী। বাংলা কি বলে? দুষ্কর্মের সহযোগী। 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 আপনারা এই যে মানে ভাইয়া, বিষয়টা এরকম যে হচ্ছে আমি মানে যে কিনা অপরাধ করেছে, ক্রাইম করেছে, বিষয়গুলো আমি জানতাম, কিন্তু এখন আমাকে এরকম কোনো কন্ডিশন দেওয়া হয়েছে যে আমি যদি সবকিছু মানে তার ব্যাপারে, ক্রিমিনালের ব্যাপারে, যিনি ক্রাইম করেছে বলে দিই, হুম, তাহলে আমি সেফ থাকবো। হ্যাঁ, আপনি জানতাম বললে হবে না, আপনি নিজে ওর সাথে একসাথে ক্রাইম করেছেন, হ্যাঁ। ইনভলভ। আপনি নিজেও আসামি। একটা হচ্ছে আপনি জানলে তো আপনি সাক্ষী হয়ে গেলেন, বাট এখানে আমরা সাক্ষীকে খুঁজতেছি না, আমরা খুঁজতেছি সহ অ্যাকিউজড কে। কারণ একটা সাক্ষী চাইতে সহ অ্যাকিউজ যদি সাক্ষী বনে যায়, সেক্ষেত্রে ওই মেইন আসামির সাজা দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা যে দেখেছে তার চাইতে যারা একসাথে ক্রাইম পার্টনার ছিল সেখান থেকে একজনকে আমরা এখন কি বানাচ্ছি, রাজসাক্ষী বানাচ্ছি। আপনারা যারা হিন্দি মুভি দেখেন, কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছে না, ওই যে সালতুজ, দেখছেন এটা? ওই যেটা ব্যান করে দিচ্ছে, এই যে আর মানে জি ভাই। সিঙ্গারের নামটা ভুলে গেছি। আরে, খুব ভালো গান গাইছি, এর সাথে একটা গান আছে, ও খুব ভালো অভিনয় করছিল এটাতে। তো এখানে একটা লাস্টে অর্জুন রামপাল ওই যে যে মেইন আই উইটনেস কে বলে, আই উইটনেস, আই উইটনেস না বেসিক্যালি, সে নিজেও কিন্তু অ্যাকিউজড, কারণ সে নিজে ওই ওদেরকে হচ্ছে অপহরণ করে আর কি, মানে ইয়াকে ওই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যে তাকে অপহরণ করে, তো বলে যে সরকারি গাওয়া বন যাও, মানে বলে যে সরকারি গাওয়া বন যাও, মানে রাজসাক্ষী হয়ে যাও, ঠিক আছে? তো রাজসাক্ষী হয়ে গেলে এরপরে মানে তুমি তোমার ব্যাপারটা আমরা দেখবো, আর যে মেইন অ্যাকিউজ যে বা যারা, তাদেরকে আমরা সাজা দিতে পারবো। সো একটা ধরেন এখানে একটা ক্রাইম হইলো, হ্যাঁ, এটা এখানে একটা ক্রাইম হইলো, তো এ দেখলো, আর এখানে এই ক্রাইমটা এই দুজন মিলে করলো। এখন এ সাক্ষী হওয়া বেশি বেশি খতরনাক হবে নাকি এ সাক্ষী হওয়া বেশি খতরনাক হবে, কোনটা বলেন? এই যে এ সাক্ষী হওয়াটা বেশি মানে ডেঞ্জারাস হবে, মানে এ সাক্ষী হয়ে গেলে এই লোক পুরাই কট, মানে সে পুরাই কি ফাঁসিতে ঝুলতে হবে তাকে। ক্লিয়ার? এই জন্য আমরা কো অ্যাকিউজকে খুঁজতেছি। অথবা এমন কোন পরিস্থিতি যেখানে কোনো সাক্ষী নাই, মানে যেখানে আর সাক্ষী পাওয়া যাচ্ছে না, মানে একদম, মানে কি বলে এটারে,
পারফেক্ট ক্রাইম করছে, তো সেখানে আমরা ওর সাথে যারা যারা একিউজ হিসেবে ছিল ওখান থেকে একজনকে আমরা টোপ দিয়ে নিয়ে আসতেছি, যে যদি তুমি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার অফ দ্য ফ্যাক্টস বলো এবং তোমার পার্ট ওর পার্ট সবকিছু মিলিয়ে যদি সেখানে তুমি বলো, তাহলে আমরা তোমাকে ক্ষমা করতে পারি। এই যে যখন এই তাইলে চেইনটা একটু খেয়াল করেন আপনারা, এই যে আমি জানি আপনারা কনফিউজ হয়ে যাবেন এখন প্লিজ কি অ্যাপ্রুভার কি, এই চেইনটা একটু, কারণ মেইন ধারাতে যাওয়ার আগে আমি একটু চেইনটা আপনাদেরকে দেখাই দিই। প্রথম হচ্ছে সে কি ছিল, অ্যাকিউজ ছিল, কি ছিল, অ্যাকিউজড। যেহেতু এখানে মোর দেন টু অ্যাকিউজড, এখন আমরা তাকে বলবো কি অ্যাকমপ্লিস। এবার তাকে বললাম যে তুমি হচ্ছে ওই যে সরকারি গাওয়া বান যাও, মানে হচ্ছে সরকারি গাওয়া, গাওয়া মানে হচ্ছে সাক্ষী আর কি, হিন্দিতে বলছে যে তুমি হচ্ছে আমাদের হচ্ছে গভর্নমেন্ট মানে পাবলিক উইটনেস হয়ে যাও আমাদের পক্ষে, তাহলে আমরা তোমাকে কি করবো, ক্ষমা করবো। তো তো তাকে হচ্ছে এই যে পার্ডনটা টেন্ডার করা হচ্ছে। এখন প্লিজ কি কি করা হচ্ছে, এই যে পার্ডন টেন্ডার মানে কি অফার করা হচ্ছে, কি করা হচ্ছে, দেখেন এটা এই অফারটা কিন্তু কে করতেছে, এই অফারটা কে করতেছে, ম্যাজিস্ট্রেট। রাইট, মানে ওই যে রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করেই আর কি। তো পার্ডন বলতেছে যে তোমাকে ক্ষমা করে দিতে পারি, এই যে এটা অফার করতেছে, মানে অফারটা সে নিচ্ছে না বরং তাকে করা হচ্ছে, তার মানে সে হচ্ছে এখন অফার হয়ে গেছে, খেয়াল করেন। তো তাকে যখন বলা হলো যে তুমি যদি তোমার এই নিজের মানে তোমরা এই যে ক্রাইমটা কিভাবে করেছো পুরো ঘটনাটা যদি একদম ট্রু অ্যান্ড কমপ্লিট ডিসক্লোজার অফ ফ্যাক্টস যদি আমাদেরকে বলো, তাহলে তোমাকে আমরা ক্ষমা করবো। তো এই ক্ষমা করব বলে তাকে একটা অফার করা হয়েছে, সে অফারটা যদি কি করে, অ্যাপ্রুভ করে, কি করে, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করে। তখন সে হয়ে গেলো কি অ্যাপ্রুভার, কি হয়ে গেল অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার। এরপরে খেলা শুরু, এরপরে সে হয়ে যাবে কি, এখন সে কি উইটনেস, এখন সে কি উইটনেস, মানে এখন তার ক্যাপাসিটি কি হয়ে গেল, কম্পিটেন্ট উইটনেস। কি থেকে, একিউজ থেকে কি হয়ে গেল উইটনেস। এরপরে হ্যাঁ, এরপরে যদি সে যদি ফুল ডিসক্লোজার না করে বা সে যদি কোনো মিথ্যা মিথ্যা বলে বা যে কন্ডিশনে সে এই পার্ডনটা নিয়েছিল সেটা যদি সে ভঙ্গ করে, এক্ষেত্রে অবশ্যই অবজেকশন দিব হচ্ছে পিপি। যদি বলে যে স্যার সে হচ্ছে তাকে আমরা যে জন্য ক্ষমা করেছিলাম, যে সপ্তাহে ক্ষমা করেছিলাম সেটা সে টোটালি বলে নাই, সে অনেক কিছু হাইড করেছে, সুতরাং মানে তার এই যে পার্ডনটা এখন ক্যান্সেল করা হোক। তো সেক্ষেত্রে সে আবার উইটনেস থেকে কি হয়ে যাবে, অ্যাকিউজড হয়ে যাবে, অ্যাকিউজড হয়ে যাবে। accused হয়ে যাবে এবং তার আলাদা বিচার হবে। কি হবে, আলাদা বিচার, কি বিচার হবে, আমাদের বিচার। আলাদা। ওই ওই যে এখানে যে ছিল একসাথে হবে না। সো এখানে আমি আপনাদেরকে একটা উপরে একটা ছবি দেখেন, মনে করেন যে এই হচ্ছে, এর নাম আমরা ধরবো হচ্ছে ধরেন উম এর নাম হচ্ছে ধরেন কানা মজিদ, এর নাম হচ্ছে ছোট, ধরেন নামগুলো এরকম হয় আর কি, এর নাম হচ্ছে ধরেন ছোট রাজু। এরা দুইজন মিলে হচ্ছে ব্যাংক ডাকাতি করছে, কি করছে, ব্যাংক ডাকাতি। এখন এ এতটা পারফেক্ট ক্রিমিনাল, মানে একে কোনোভাবেই মানে ধরা যাচ্ছে না বা কোনো কিছু মানে ওকে কি বলে মানে ও ধরাছোঁয়ার বাইরে। তো এখন আমরা পুলিশ পেয়েছে হচ্ছে ছোট রাজুকে, তো ছোট রাজুকে হচ্ছে পুলিশ আনার পরে ম্যাজিস্ট্রেট তাকে কি বললো যে তুমি যদি হচ্ছে পুরো ঘটনাটা আমাদেরকে বলো, তাহলে তোমাকে আমরা কি করব, ক্ষমা করবো, কি করব, ক্ষমা ক্ষমা করবো। করে দিব। ক্ষমাটা তাকে তাকে টেন্ডার করা হয়েছে, এই যে এটাকে বলা হয় টেন্ডার অফ পার্ডন। আপনারা অনেকেই টার্ম গুলো জানেন বাট অ্যাকচুয়ালি কি হয় এটা জানেন না। আমার পড়াশোনা দিয়েছি ক্লাস করছি। আমরা এই যে টেন্ডার পার্ডন জিনিসটা শুনছি, এই টেন্ডার পার্ডন মানে হচ্ছে, টেন্ডার মানে কি করা, অফার করা, প্রপোজ করা, যে অফার করে। তাকে ক্ষমা প্রপোজ করো। সে যদি এই কানা মজিদের সাথে কি হয়েছে না হয়েছে, কানা মজিদ কেমনে প্ল্যান করছে, ব্যাংক ডাকাতি কিভাবে করছে, সবকিছু বলে, দেন আমরা তাকে ক্ষমা করবো। এখন প্রশ্ন আসতে পারে যে ক্ষমাটা কি ট্রায়ালের পরে করা হয়, না, ক্ষমা কি আগে করে দেওয়া হয়, ক্ষমা কি করা হয়, আগে করে দেওয়া হয়, ট্রায়াল আগে করে দেওয়া হয়। ক্ষমা আগে, ট্রায়ালের আগে। কারণ ট্রায়ালে সে কিন্তু আর একিউজ হিসেবে যাচ্ছে না, কি হিসেবে যাচ্ছে, ট্রায়ালে কি হিসেবে যাচ্ছে, সাক্ষী হিসেবে যাচ্ছে, অ্যাজ এ উইটনেস। অ্যাজ এ উইটনেস। এই জন্য ক্ষমাটা তাকে আগে করে দেওয়া হবে, কারণ ক্ষমা না করলে তো এই যে দেখেন আপনার পার্ডনটা টেন্ডার করলেন তাকে, সেটা অ্যাপ্রুভ করলে তখন সে কি হবে, অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার মানে কি, রাজসাক্ষী, কি হবে, রাজসাক্ষী যেটাকে বলে। তার মানে সে কোর্টে সাক্ষী হিসেবে আসবে, রাজসাক্ষী হোক হোয়াট এভার, সাক্ষী হিসেবে আসবে। তো এই ক্ষেত্রে যখন অনেক ধরনের ক্রাইম থাকে যেগুলো কোনো ক্লু থাকে না, ক্লুলেস ক্রাইম, এক্ষেত্রে যদি সহ আসামি পাওয়া যায় বা যদি শাস্তি শতভাগ নিশ্চিত করার একটা প্ল্যান থাকে, তখন সেক্ষেত্রে এই সহ অ্যাকিউজ যারা আছে এদেরকে কি করা হয়, পার্ডন টেন্ডার করা হয়, এবং যদি তারা সেটা অ্যাপ্রুভ করে তাদেরকে তখন বলা হয় অ্যাপ্রুভার। তো এই যে সহ আসামি যে, তাকে আমরা বলতেছি কি কো অ্যাকিউজ নাকি অ্যাকমপ্লিস, কি বলতেছি,
অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস থেকে অ্যাপ্রুভার, অ্যাপ্রুভার থেকে সে হয়ে গেল কি উইটনেস। এবং উইটনেস। উইটনেসের আগেই তাকে ক্ষমা করে দিতে হবে এবং সেই ক্ষমাটা অ্যাকসেপ্ট করবে যে ইয়াস, মাননীয় আদালত, আমি আমি সাক্ষী দিতে চাই। এগুলো সবকিছু কিন্তু আবার ফর্মাল আদেশের মাধ্যমে আসবে। যে অমুক তারিখে তাকে টেন্ডার করা হয়েছিল, সে সেটা পার্ডন টেন্ডার সে অ্যাকসেপ্ট করেছে, এখন বর্তমানে সেটা তাকে আমরা অ্যাপ্রুভার হিসেবে অমুক তারিখে সাক্ষীর জন্য থাকবে। এখন এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে তাকে যে ক্ষেত্রে আমরা সাক্ষী বানাইলাম বা রাজসাক্ষী হিসেবে তাকে ঘোষণা করলাম, অ্যাপ্রুভার ঘোষণা করলাম, ওই দিন কি সে বাসায় চলে যাবে? নো। সে, কারণ সে যদি বাসায় যায় তাকে কিন্তু এই কানা মুজিব মেরে ফেলতে পারে না, যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না, এটা বলে মেরে ফেলতে পারে না বা তুলে হ্যাঁ, নিয়ে। এই জন্য সে যদি অলরেডি কোনো বেইলে না থাকে তাহলে তাকে কোথায় রাখা হবে? হাজতে, কাস্টডিতে রাখা হবে। এই কাস্টডিতে, কাস্টডি কিন্তু আবার হচ্ছে ওই যে ক্রিমিনাল কাস্টডি টাইপের না, মানে তার প্রোটেকশনের জন্য। কিসের জন্য? তার প্রোটেকশনের জন্য। প্রোটেকশন। এই সবাই বুঝতেছেন? শিমুল, বুঝছো কি বলছি? জি ভাই, আমি বুঝতে পারতেছি। ওকে। এই কাস্টডিতে যে পাঠাবো এটা কিন্তু কিসের জন্য? তার প্রোটেকশনের জন্য। এখন একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইফ হি ইজ অলরেডি এনলার্জ অন বেল? যদি অলরেডি সে জামিনে থাকে, কি থাকে? জামিনে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা তাকে আবার কাস্টডি দিব না, আনলেস আনলেস ধরেন রাষ্ট্রপক্ষ হোক বা সে নিজে হোক যে স্যার, আমাকে স্যার কি করেন, আমাকে স্যার প্লিজ স্যার হাজতে দেন। এরকম কয়েকটা মুভিতে আমি দেখছি, মানে সহ আসামি নিজে এসে বলতেছে স্যার আমাকে হাজতে দেন। কেন হাজতে দেন? কারণ এই কানামজি ধরে খুঁজতেছে, আইলে মেরে ফেলবে। তো এই ক্ষেত্রে আবার কোর্ট চাইলে তার জামিন ক্যান্সেল করে ফর প্রোটেকশন তাকে হাজতে দিতে পারে। সো দিজ আর দি সামারি অফ, কি বলবো আমরা যেটাকে বলি যে আপনারা যেটা নিয়ে খুব ভয় পান, হ্যাঁ, পরীক্ষা লিখতে চান না, পরীক্ষা আসলে অ্যাভয়েড করে যান, সেইটা হচ্ছে, এটা হচ্ছে সামারি। কি সেটা? যে অ্যাকমপ্লিস, অ্যাপ্রুভার, টেন্ডন, সরি, টেন্ডারিং পার্ডন, বা এখানে আমরা এভিডেন্স সেক্টর 130, 114 এর বি, হ্যাঁ, এইগুলো কি, এইগুলো হচ্ছে এইটা। 130তে কি বলতেছে? যে এই ধরনের সাক্ষীদের, মানে এই ধরনের অ্যাকমপ্লিস বা অ্যাকমপ্লিস কাম অ্যাপ্রুভার কাম উইটনেসের সাক্ষ্যের ভিত্তিতে যদি সাজা দেওয়া হয়, মানে এককভাবে যদি সাজা দেওয়া হয়, সেই সাজা কি হবে না? বেআইনি হবে না। কি হবে না? বেআইনি হবে না। বেআইনি হবে না। মানে বলতেছে এটা ইলিগাল হবে না। এটা একটা জাস্ট জেনারেল একটা ইনস্টিটিউটের একটা বিধান বললো। কিন্তু কোর্টকে বলতেছে ভাই, একজন একিউজড-এর স্বাক্ষর ভিত্তিতে যদিও আপনি এরকম সাজা দেন, এটা বেআইনি হবে না, ফাইন, বাট স্টিল স্টিল এমন হতে পারে যে ছোট রাজুর সাথে কানা মুজিদের অনেক আগে থেকে শত্রুতা, সে তাকে ধরে দেওয়ার জন্য বলতেছে আমি সাক্ষী হতে চাই, আমি সবকিছু বলতে চাই, এবং সে একে এর বিরুদ্ধে বললো, এর এর ফাঁসি হয়ে যাচ্ছে। আদালত বলতেছে না, ছোট রাজুর কথাগুলো ঠিক মতো সে বলছে কিনা সেগুলো অন্যান্য সাক্ষীর সাথে কি করতে হবে? করাবোরেট করতে হবে। কোথায় বলা আছে এটা? 114-এর বিতে। 114B। তাইলে এবারে 130 আর 114-এর বি বোঝা গেছে? হ্যাঁ, 130, 130-এ বলতেছে যে শুধুমাত্র একজন অ্যাকমপ্লিসের বা অ্যাকমপ্লিস কাম অ্যাপ্রুভার কাম উইটনেসের সাক্ষ্যের ভিত্তিতে যদি সাজা দেওয়া হয় সেটি বেআইনি হবে না। আবার এটার সাথে আমরা 114 মিলে যদি পড়ি তাহলে কি হচ্ছে সেখানে? বেআইনি হবে না, তবে অন্যান্য সাক্ষ্যের সাথে কি হতে হবে? কোরোবোরেট করতে হবে। এই জন্য আমি সবসময় করাবোরেট হতে হবে। কোরোবোরেশন 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 কোরোবোরেশন, এটা অলওয়েজ করবেন আপনারা যারা বিচারক হবেন। অলওয়েজ দেখবেন যে যে মেন সাক্ষীর সাথে অন্যান্য সাক্ষীরা কোরোবোরেট করতেছে কিনা। 164-এ বলছে যে আমি হচ্ছে মেয়েটাকে মেরে গাঙে ভাসাই দিচ্ছি, মেয়েটা 2 মাস পরে আবার জ্যান্ত ফিরে আসছে, তাহলে কি কিছু হইলো? এটা হয় না। এই জন্য আমরা 164-ও আপনাদেরকে পড়াইছি। 164-এর শুধুমাত্র 164-এর যে কনফেশনের উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে না, যদি না ওই অন্যান্য সাক্ষ্যের সাথে করাবোরেট করে। সো কোলাবোরেশন খুব ইম্পর্টেন্ট। কোলাবোরেশন মানে কি? সমর্থন। যেমন ছোট রাজু বললো যে হ্যাঁ আমরা ওই দিন গিয়ে সিসি, কি বলে, কানামজিদ সহ আমরা ব্যাংক ডাকাতি করছি, দেন আরো কিছু আই উইটনেস একই কথাই বলছেন, তার মানে কোলাবোরেট করতেছে। এই জন্য 130 114 মিলে করবেন। এটা কিসের? 130 114 কিসের? এভিডেন্স, স্যার। এভিডেন্স অ্যাক্ট। তাহলে আমরা এখানে এভিডেন্স একটু হালকা টাচ করে ফেললাম। 130-এ কি বলছে? যে যদি শুধুমাত্র, এই যে এখানে একে দেখেন, যে শুধুমাত্র অ্যাকমপ্লিসের, মানে হচ্ছে সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি সাজা দেওয়া হয়, মানে একে যদি সাজা দিয়ে দিই, সেটা বেআইনি হবে না। তবে আরেকটা গাইডলাইন দিয়ে দিছে 114-এর বিতে। কোথায়? 114-এর বিতে কি বলা হচ্ছে? যে 114-এর একের বি না কি শুধু বি? দেখে নিন। আরে এত ফোন দিচ্ছে কেন? ঠিক আছে, 114-এর বিতে বলতেছে যে হ্যাঁ, এই ধরনের সাক্ষ্যের ক্ষেত্রে অবশ্যই কি দেখতে হবে? কোলাবোরেশন আছে কিনা সেটা করাবোরেশন দিতে হবে। অবশ্যই দেখতে হবে। কারণ সবাই অন্ধ হইতে পারে, কোর্ট অন্ধ হইলে চলবে না। সো এটা হচ্ছে একদম বেসিক আমাদের, মানে কি বলবো,
পার্ডন টেন্ডারিং বলি, অ্যাকমপ্লিস বলি, হুট করে একটা মানে রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা এসে লেখেন বা কিছু একটা লেখেন যে অ্যাপ্রুভার অ্যাকমপ্লিসের উপরে বা পার্ডন টেন্ডারিং এর উপরে, এটা কিভাবে হয়। তো এখন আজকে থেকে পারবেন না? মোটামুটি একটা আইডিয়া হয়েছে না? হয়েছে কিনা? শুরুতে সবসময় একটা কথা বলছিলাম যে যে কোনো বিধান পড়ার আগে 5 Ws পড়বে। কি পড়বেন? 5 Ws। 5 Ws মানে কি? ওয়াই, ওয়েন, হাউ, ওয়্যার, এবং হচ্ছে কি, এবং হচ্ছে হোয়াট। সো এগুলো, এই কোশ্চেন গুলোর উত্তর যদি আপনি পেয়ে যান, তার মানে আপনি টোটাল টপিকটা বুঝতে পারছেন। সো আমরা এখন এই এই 5 Ws এখন আমরা খুঁজবো, অ্যাকমপ্লিস নিয়ে, অ্যাপ্রুভার নিয়ে, পার্ডন টেন্ডারিং নিয়ে। সো মনের মধ্যে শত শত প্রশ্ন নিয়ে চলেন আমরা এখন ঝাঁপ দিই পড়াশোনাতে। ওকে, বলা হচ্ছে ইন এনি কেস, ইন দ্য কেস অফ এনি অফেন্স ট্রায়াবল এক্সক্লুসিভলি বাই দ্য কোর্ট অফ সেশন। তার মানে ম্যাজিস্ট্রেট ক্ষমা অফার করলেও মামলাটা হচ্ছে কি, কোথায় ট্রায়াবল? দায়রা আদালত করবে। দায়রা আদালতে, খেয়াল রাখতে হবে কিন্তু, দায়রা আদালত। তার মানে কোন কেসের ক্ষেত্রে পার্ডন টেন্ডার করা যায়? যে কেসগুলো, গ্রেভ অফেন্স যে যেগুলো কেসগুলো সেশন জজ এখান ট্রাই থেকে করে। বলেন, এখান থেকে দেখে বলেন যে কেসগুলো এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দি কোর্ট অফ সেশন। সেশন। শেষ একটা এমসিকিউ এখান থেকে পেয়ে গেলাম। এখানে সুন্দর করে খাতা কলম নিয়ে নোট করেন। যদি মনে করেন যে হ্যাঁ ভাই ক্লাস করতেছি, ভাই সব পরীক্ষা দিয়ে আসবে, আমি তো পরীক্ষা দিতে যাবো না, আপনারা পরীক্ষা দিতে যাবেন, এখানে এই যে এরকম পাশে খাতা কলম দিয়ে নোট করেন। তাহলে মানে এখান থেকে আমরা একটা পেয়ে গেলাম, একটা এমসিকিউ এখান থেকে পেয়ে গেলাম। এই যে একটা। এরপরে দেখেন অফ, কোথায় ধরেন, কোন ধরনের, যেগুলো হচ্ছে ধরেন আপ টু 10 years, হুইচ মে এক্সটেন্ড টু 10 years, অর এনি অফেন্স। আর যদি 211 হয় সেক্ষেত্রে 7 বছরের সাজা, আরো কিছু তার মানে হচ্ছে মোট বিষয় হচ্ছে 10 years এর উপরে হতে হবে। কি হতে হবে? 10 years এর উপরে, মানে 10 years এর উপরে প্লাস 10 years, মানে সিলিংটা হচ্ছে 10 years, 10 years আপওয়ার্ড, 10 years এর উপরে যা হইতে পারে। বা আবার সিলিং নিচে থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, যে এক্সটেন্ড টু 10 years মানে হচ্ছে কি, ও 1 দিন থেকে 10 বছর, এই সিলিংটাও আসতে পারে। আর মিথ্যা সাক্ষ্যের ক্ষেত্রে 211 ক্ষেত্রে 7 বছর। তো এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি করবে একজন ম্যাজিস্ট্রেট? তাহলে কে অফার টেন্ডার কে করতেছে? একজন একজন মেট্রোপলিটন বা ফার্স্ট ক্লাস। অথবা একজন এমএম। তো সবসময় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয়, তার মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এই যে এখানে পাই গেলাম আমরা। কোন সময়? অ্যাট এনি স্টেট অফ ইনভেস্টিগেশন এন্ড ইনকোয়ারি অর ট্রায়াল, অর্থাৎ এটাকে আমরা TII, মানে ট্রায়াল, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, ট্রায়াল, ইনকোয়ারি, ইনভেস্টিগেশনের স্টেজে। কি জন্য? এই যে আমরা 5 Ws এর মধ্যে পড়ছিলাম না যে ওয়াই, কি জন্য, এই কি জন্যটা এখানে বলতেছে। টু অবটেইন দ্য এভিডেন্স অফ এনি পারসন সাপোজ টু হ্যাভ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কনসার্ন। আপনারা অনেকেই ডেফিনেশন খুঁজে পান না যে ভাইয়া কোথায় আছে। আপনারা ওই যে কি বই খাতা খুলে খুলে পড়েন, আরে ভাই ডেফিনেশন লতেই আছে। বারবারই বলি যে বেয়ার এক পড়েন, বেয়ার এক পড়েন। এই যে যদি কাউকে বলে যে অ্যাকমপ্লিস কি, অ্যাকমপ্লিস এখানে আছে, অ্যাকমপ্লিসের অ্যাকমপ্লিসের সংখ্যা এখানে আছে, এটা পড়েন তো দেখি একজন, কাব্য এটা পড়ো। থার্ড ব্র্যাকেটের পার্টটুকু ভাইয়া। যে যেখান থেকে উম, উইথ এ ভিউ থেকে পড়বো। এই পর্যন্ত পড়ো। এনি পার্সন, অ্যাকমপ্লিস কাকে বলে? An- any person supposed to have not any person supposed to have directly or indirectly concerned in or privy to the offense tender a pardon to আচ্ছা such ঠিক আছে, person আর on লাগবে না, আর লাগবে condition. না, আর লাগবে না, ওয়েট, এই একটু একটু দিলে হবে। তার মানে অ্যাকমপ্লিস কে, এনি পার্সন সাপোজ টু হ্যাভ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কনসার্ন ইন অর প্রিভি। প্রিভি মানে হচ্ছে কি, মানে জানতো, মানে ইনফর্মড অথবা ইনভলভ। অনেকে আবার প্রিভির অর্থ জানেন না। প্রিভি মানে হচ্ছে তার নলেজে আছে, সে জানে, সে নিজে এটাতে পার্টি। ইনফর্মড, ইনভলভ, কনসার্ন, অ্যাওয়্যার, যাই বলেন না কেন, এটাই। তার মানে এনি পার্সন সাপোজ টু হ্যাভ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কনসার্ন। সাপোজ কেন বলতেছে? কারণ আমরা স্টিল জানি না আসলে কি সে ছিল কিনা, রাইট? জানলে তো তাকে এখনই সাজা দিয়ে দিই। সো ট্রায়াল তো সামনে হবে, এই জন্য দেখেন আইনের ভাষাগুলো খেয়াল করবেন। লিখছে সাপোজ টু, মানে কোনো একটা ক্রাইমের সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি জড়ায় আছে অথবা জ্ঞাত এরকম কোনো ব্যক্তিকে কি বলা হচ্ছে? অ্যাকমপ্লিস। তো এই লোকের কি লাগবে আমাদের? টু অবটেইন দ্য এভিডেন্স, এই লোকের কি লাগবে? সাক্ষ্য লাগবে। কি লাগবে? সাক্ষ্য, সাক্ষ্য লাগবে। তো এরকম লোককে আমরা কি করব? টেন পার্ডন
টেন্ডার করবো, মানে ক্ষমা পার্ডন টেন্ডার করবো। ক্ষমা অফার করবো। তো বলা হচ্ছে টেন্ডারে পার্ডন, এই যে টেন্ডার বলতেছে এখানে আবার কিন্তু কোথায় আছে, মে আছে, মে কই আছে, এই যে মে কই আছে, প্রথমেই আছে উপরে, উনি ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস মে। এই যে মে কোন জায়গায়, এই যে মে। মানে এটা কিন্তু আবার আবার অনেকে মনে করবেন এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। তো মে টেন্ডার ডিসকাশন তখন হচ্ছে হয়েছে। এই ধরনের ক্ষেত্রে এই যে কি মানে সিচুয়েশন গুলো হচ্ছে কি, যেমন এমন অফেন্স যেটা এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সেশনস এবং যেটা আপ টু 10 ইয়ার সাজা হবে, এর বাইরে আর কিছু জানা দরকার নেই, একটু লিখলেও ফুল মার্কস দিয়ে দিবে। তো সেক্ষেত্রে কি হবে, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি স্টেজ, ট্রায়াল স্টেজ, ইনভেস্টিগেশন স্টেজে কি করতে পারে, এমন কোনো ব্যক্তিকে মানে পার্ডন টেন্ডার করতে পারে who is supposed to have directly or indirectly concerned, connected or have some privy in the offense। কি জন্য কেন করতে পারে, যাতে করে ওই লোক কি করতে পারে, ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দ্য হোল সার্কামস্টান্সেস। যে তুমি বলো যে ছোট রাজু, তুমি বলো যে কানা মজিদ ওই দিন কেমনে কেমনে কি কি প্ল্যান করছিল, ব্যাংক ডাকাতি কিভাবে হয়েছিল। সো ছোট রাজু ওদিন কোর্টে গিয়ে অবশ্যই তাকে কি বলতে হবে, ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার কি করতে হয়, এটা খুবই ফুল এন্ড ট্রু full, মানে ডিসক্লোজার। কোনো কিছু বাকি রাখা যাবে না, ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার, মানে একদম সম্পূর্ণ এবং পুরো ঘটনা খুলে বলতে হবে, অফ দ্য হোল সার্কামস্টান্সেস, কেমনে কেমনে কি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এমন হতে পারে যে শুধু আসামি দুইজন না, আরো অনেকেই আছে এখানে, অ্যাবেটর থাকতে পারে, কনস্পাইরেটর থাকতে পারে, তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো কোন কোন বিষয়ে, উইদিন হিজ নলেজ, যেটা তার নলেজে আছে, রিলেটিভ টু দ্য অফেন্স এন্ড টু এন্ড টু এভরি আদার পার্সন কনসার্ন, এই যে আদার অন্যান্য লোকের বিরুদ্ধে, ওয়েদার অ্যাজ এ প্রিন্সিপাল অর অ্যাবেটর ইন দ্য কমিশন দেয়ার, মানে ওই অফেন্স রিলেটেড, অন্য কোনো অফেন্স না কিন্তু, মানে যে মামলা, যেই অপরাধের জন্য মামলা হয়েছে সেই অপরাধ রিলেটেড তথ্যগুলো কোর্টকে দেওয়ার জন্য, এবং সেই তথ্যটা কি হতে হবে, ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার। কাকে বলবে, যে এই অপরাধের সাথে কনসার্ন অথবা যার প্রিভি আছে, কি জন্য, তার থেকে এভিডেন্স তোলার জন্য। কে করবে টেন্ডার, কে করবে, ম্যাজিস্ট্রেট করবে। কোন স্টেজে করবে, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি বা ট্রায়াল স্টেজে করবে। কোন অপরাধের ক্ষেত্রে করবে, যে অপরাধগুলো এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দি সেশনস কোর্ট। ক্লিয়ার? শিমুল আঁকেও না, শিমুল আঁকা হয়ে যাচ্ছে, ড্রয়িং বন্ধ করে দাও। ওকে, বুঝতে পারছেন এটা? তার মানে এখন আমি যদি প্রশ্ন করি যে বলুন তো এখানে 337 কে বলতে পারবেন? কাব্য বলো তো 337-এ কি আছে? ফার্স্টে এটা অফেন্সটা আসলে গ্রিভিয়াস এনাফ হইতে হবে, যার জন্য 10 বছর শাস্তি আছে, বাট 211 হলে 7 ইয়ার্স। আপনি বলেছেন এটুকু জানলে হচ্ছে আপাতত। আর এই অফেন্সটা অবশ্যই ট্রায়ালেবল বাই কোর্ট অফ সেশনস। হুম। দেন আমরা দেখব যে কোন কোন সময় এই টেন্ডার অফ পার্ডনটা করা হয়। সেক্ষেত্রে আপনি বলেছেন TII, ট্রায়াল, ইনকোয়ারি আর ইনভেস্টিগেশনের সময়। ডেফিনিশনে যদি আমরা জানতে চাই যে আসলে তাহলে এনি পার্সন সাপোজ টু হ্যাভ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কনসার্নড ইন অর প্রিভি টু দ্য অফেন্স। আর এরপরে টেন্ডারটা কে দিবে, সেটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কোন কন্ডিশনে দিবেন, সেটা হলো ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দ্য হোল সার্কামস্টেন্সেস উইদিন হিজ নলেজ। এবং আপনি বলেছেন এখানে অ্যাবেটর, কনস্পিরেটর যে থাকে সেসব ইনফরমেশন চলে আসবে। আর এটা অর্থাৎ অপশনাল, ম্যান্ডেটরি না। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এরপরে বলা হচ্ছে, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই এই অফারটা কি ম্যাজিস্ট্রেট নিজে করবে নাকি পিপি করবে? এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এইখানে কি তাদের ইচ্ছা মতো যে কাউকে অফার করবে? ধরেন এইখানে কি প্রিন্সিপাল অফেন্ডার কেউ কি তারা অফার করতে পারে কিনা এই ব্যাপারটা? গুড, খুব ভালো একটা প্রশ্ন করছে, একদম লয়ারের মতো প্রশ্ন করছে। সেটা হচ্ছে এটা ম্যাজিস্ট্রেট নিজে করবে। কে করবে? ম্যাজিস্ট্রেট নিজে। ম্যাজিস্ট্রেট নিজে এই করবে। এই ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে কেন দেওয়া হয়েছে জানো? কারণ পিপিরে করলে পিপি টাকা খায়, করবে স্যার এরে ক্ষমা করেন। এই সাউন্ড হচ্ছে মানে একটা একটা লিগাল ম্যাক্সিমাস আমি ভুলে গেছি, যে ইফ ওয়ান পার্সন হ্যাজ টু বি ট্রাস্টেড, দ্যাট হ্যাজ টু বি দ্য কোর্ট। বলা হচ্ছে যদি একজন ব্যক্তিকে বিশ্বাস করতে হয়, সেই যেন আদালত হয়। অর্থাৎ তুমি যদি যেটা বলছো, এই শেষ করে I have noticed from the other English they might do the proofreading shit and the actually মিউট করো। অর্থাৎ এই ক্ষমতাটা ম্যাজিস্ট্রেট বা বিচারককে দেওয়া হয়েছে এই কারণে, যদি অন্য কাউকে দেওয়া হয় সে কিন্তু ইন্টারেস্ট, মানে তার ইন্টারেস্ট চলে আসতে পারে এখানে। দেখা যাচ্ছে যে সে ছোট মজিদকে বাঁচায় দেওয়ার জন্য, সরি ছোট রাজুকে বাঁচায় দেওয়ার জন্য সে হচ্ছে বলতে পারে স্যার ওকে ক্ষমা, মানে ওকে আপনি টেন্ডার পার্ডন, সরি পার্ডন টেন্ডার করে বা ক্ষমা প্রদর্শন করে। এই জন্য এই ক্ষমতাটা কাকে দেওয়া হচ্ছে, এক্সক্লুসিভলি ম্যাজিস্ট্রেটকে। ক্লিয়ার? আর পরবর্তী তুমি যেটা বলছো, হ্যাঁ এখানে আমরা গ্র্যাভিটি দেখবো, মানে আমরা
প্রিন্সিপাল বেটার, যে মানে যার ফাঁসি হওয়া উচিত তাকে না, তাকে তো আমরা ফাঁসি দিলেই বেটার, রাইট? তো এই জন্য আমরা এমন কাউকে ধরবো যার সাক্ষ্যের মাধ্যমে আমরা সেখানে পৌঁছাতে পারবো। আমরা যদি মেইন একিউজকে যদি ক্ষমা করে দেই, তাহলে এটা সমাজে একটা খারাপ বার্তা যাবে। কারণ মেইন একিউজকে যদি তুমি ক্ষমা করো, তাহলে কি তুমি মানে যেগুলো হচ্ছে ছোট একিউজকে তুমি ফাঁসি দিবা ওর কথায়? এটা হবে না। এখানে কম্পারেটিভলি যে হচ্ছে কম অপরাধ করছে বা নলেজ আছে, সরাসরি দেখছে, এমন কাউকে আমরা চুজ করবো। তো এই চুজেন পিকের ব্যাপারটাও কিন্তু ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের মধ্যে থাকবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, শিমুল বুঝছো? জি ভাই। ওকে, গুড। তোমার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং ছিল, একদম লয়ারের মতো প্রশ্ন। ওকে, তো এখানে বলা হচ্ছে হোয়ার দ্য অফেন্স ইজ আন্ডার ইনকোয়ারি অর ট্রায়াল, মানে ইনভেস্টিগেশন স্টেজ চলতেছে, সেক্ষেত্রে খেয়াল করেন এই ওয়ার্ডিংটা আপনারা অনেকে আউলাই ফেলেন, কারণ ব্রিটিশ ড্রাফটিংটা হচ্ছে ওয়ান সেন্টেন্স ড্রাফটিং বলে এটাকে। মানে এদের এতটাই হচ্ছে তাড়াহুড়া ছিল, বাক্যটারে খুব সিম্পল সেন্টেন্সে লিখতে পারতেন, কমা দিয়ে 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 লাস্টে এসে ফুল স্টপ দিচ্ছে, মানে পুরোটা একটা সেন্টেন্স। এবার আমাদের হচ্ছে কিছু যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা হচ্ছে মাথা ঘুরানো শুরু করে যেখানে কি কইছে বুঝি না কিছু। তো সেটা আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন স্টেজে একমাত্র সিজিএম কে করতে পারে? সিজিএম, খেয়াল করেন, সিজিএম অথবা ম্যাজিস্ট্রেট যে হচ্ছে মামলাটা ইনকোয়ারি করতেছে, ম্যাজিস্ট্রেট ডুইং ইনকোয়ারি, 1 2 3, হ্যাঁ। আর আরেকজন ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট যার কি আছে, লোকাল জুরিসডিকশন আছে। এই তিনজন কি করতে পারে? ইনকোয়ারি এবং ট্রায়াল স্টেজে কি করতে পারে? কথা বলেন। পার্ডন টেন্ডার করতে পারে। আরন টেন্ডার করতে পারে। তো এখানে আপনারা অনেকে প্যাচ লাগেন যে হোয়ার দ্য অফেন্স ইজ আন্ডার ইনকোয়ারি অর ট্রায়াল নো ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, মানে আদার দেন দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমরা ওনাকে একটু আলাদা করে ফেলি। তার মানে আমরা পড়বো এভাবে, নো ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস শ্যাল এক্সারসাইজ দ্য পাওয়ার হিয়ার বাই কনফার্ড আনলেস হি ইজ দ্য ম্যাজিস্ট্রেট মেকিং দ্য ইনকোয়ারি অর ট্রায়াল। খুব সিম্পল, মানে যে ম্যাজিস্ট্রেট ট্রায়াল বা ইনকোয়ারি করতেছে সেই কি করতে পারবে? পার্ডন টেন্ডার করতে পারবে। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো নিজে পারবেই। আর আরেকজন পারবে হচ্ছে যে যার কি আছে, লোকাল জুরিসডিকশন আছে। লোকাল জুরিসডিকশন আছে। ওই যে শুরুতে আমরা বলে দিছি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কেউ পারবে না, সবারই কি হইতে হবে? ফার্স্ট ক্লাস। আর এখানে একটা মজার বিষয় আছে লাস্টে, এই যে এটাতে, যে ম্যাজিস্ট্রেট হ্যাভিং জুরিসডিকশন ইন এ প্লেস ওয়্যার দ্য অফেন্স মাইট বি ইনকোয়ার্ড অর ট্রাইড এন্ড, এখানে একটা আছে, এক্ষেত্রে স্যাংশন অফ দ্য সিজিএম হ্যাজ বিন অবটেইনড। এখানে কিন্তু সিজিএম এর স্যাংশন নিতে হবে এই ক্ষেত্রে। এই 3 নম্বর ক্ষেত্রে, যে ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট টেন্ডার পালন করবে শুধুমাত্র কি বলে যে অপরাধটা আমার এরিয়াতে ঘটেছে, সেক্ষেত্রে সে অবশ্যই তার সিজিএম এর কি নিবে? স্যাংশন নেবে, অনুমোদন নেবে। পূর্ব অনুমতি নিবে। আর বাকি 2 ক্ষেত্রে এমনিতেই পারবে। আর যে ম্যাজিস্ট্রেট নিজে ইনকোয়ারি করতেছে, ইফ হি ইজ আ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সে এমনিতেই পারবে। ক্লিয়ার? আর সিজিএম তো সবসময়ই পারবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর এখানে একটা মজার বিষয় আছে যে যাকে পার্ডন টেন্ডার করা হয়, মানে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়, তাকে সে অ্যাকিউজকে একটা কপি দেওয়া হয়। কি দেওয়া হয়? যে ওই রিজন গুলো লিখে, যে একটা এরকম করে একটা রিজন লিখে বলা হয় যে তোমার নাম অমুক অমুক অমুক। আমি একটা আপনাদেরকে একটা অর্ডার পড়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। অর্ডারটা মানে এটা হচ্ছে একটা বানানো অর্ডার, এটাকে আবার রিয়েল ধরার কিছু নাই। ঠিক আছে? তো এখানে আমরা এখানে কি বলছিলাম যে ছোট মজিদ, ছোট মজিদ নাকি কান কাটা মজিদ ধরছিল? কি ধরছিলাম না এটা? কান কাটা মজিদ। এর হচ্ছে আসামি। আর তার এর সাথে আছে হচ্ছে ছোট রাজু। এদের নাম একটু খেয়াল রাখ। আমরা একে হচ্ছে কি করব, মানে ক্ষমা প্রদর্শন করবো, আর এই হচ্ছে মেইন আসামি, 1 নম্বর আসামি। এই হচ্ছে ধরেন 2 নম্বর আসামি। তো মামলাটা চলতেছে, মামলা ধারা হচ্ছে 395 397, এগুলা এর আগে অনেক দেখাইছি, এখন চলেন। তো এখানে দেখেন বলা হচ্ছে আজ নথি শুনানির জন্য গৃহীত হলো, মানে এটা হচ্ছে আপনারা যারা ক্ষমা প্রদর্শনের আদেশ দেখতে চান সেই আদেশটা এখানে। রাষ্ট্রপক্ষে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং অভিযুক্ত আসামি নাম হচ্ছে গে উম নাম হচ্ছে ছোট মজিদ, ছোট রাজু, সরি। বিজ্ঞানজীবী উপস্থিত আছেন। নথি পর্যালোচনা দেখা যায় যে রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন ফৌজদারি কার্যবিধি হিসাবে বিধান মতে উক্ত মামলা 2 নম্বর আসামি ছোট রাজু কে রাজসাক্ষী হিসেবে গ্রহণপূর্বক ক্ষমা মঞ্জুরের জন্য একটি লিখিত আবেদন পেশ করেছেন। তার মানে আবেদনটা কে করতেছে? রাষ্ট্র করতেছে। উক্ত আবেদনে উল্লেখ করা হয়েছে যে
বর্ণিত ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনার মূল পরিকল্পনাকারী এবং অপরাধের নেপথ্যের মাস্টারমাইন্ড হলো 1 নম্বর আসামি কাটা মজিদ। উক্ত অপরাধের সম্পূর্ণ সত্য, এই দেখেন, সম্পূর্ণ সত্য মানে হচ্ছে ট্রু এবং প্রত্যক্ষ তথ্য এবং ফুল ডিসক্লোজার কেবল আসামি রাজু জানা আছে। আদালত অভিযুক্ত আসামি রাজুকে কাস্টডি হতে এজলাসে হাজির করিয়ে এককভাবে জিজ্ঞাসাবাদ করেন। মানে আদালত নিজে জিজ্ঞাসাবাদ করেছে তাকে, আদালত তাকে সুস্পষ্টভাবে অবহিত করেন যে ক্ষমা মঞ্জুরের প্রস্তাব গ্রহণ করলে, এই যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে তাকে, তাকে উক্ত অপরাধের সাথে সম্পর্কিত তার নিজ দায়িত্ব এবং অপরাপর সকল আসামিদের ভূমিকা সম্পূর্ণ ও সত্য, মানে এটাকে বলা হয় ফুল ডিসক্লোজার এবং ট্রুথ, এই যে সম্পূর্ণ এবং সত্য তথ্য প্রকাশ করতে হবে। কোনো তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করা হলে এই ক্ষমা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে পুনরায় বিচার শুরু হবে। তো আসামি রাজু স্বেচ্ছায় সজ্ঞানে কারো ভয়ভীতি প্ররোচনা ব্যতি রেখে আদালতের সত্ত্বে ক্ষমা প্রস্তাব গ্রহণ সম্মতি জ্ঞাপন করছে। এই সম্মতি দিছে, এখন কি হয়ে গেছে? অ্যাপ্রুভার। approval। অতএব সার্বিক তথ্য প্রমাণ অপরাধের গুরুত্ব ও ন্যায় বিচারের স্বার্থ বিবেচনায় আদালত নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ ও আদেশ প্রদান করেছেন। কি আদেশ দিছে? যে ফৌজদারি কার্যবিধি দেখেন, এই যে 377-1 বিধান মতে অভিযুক্ত আসামি রাজুকে এই যে এখন ক্ষমা করে দিছে, কিন্তু ক্ষমা করা হলো এবং ক্ষমা করার পরে সে এখন কি হয়ে গেছে? অ্যাপ্রুভার। কি হয়ে গেছে? অ্যাপ্রুভারের পরে কি হয়ে গেল? উইটনেস। উইটনেস। কি হয়ে গেল? এই যে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে পরীক্ষা করা যাবে, মানে এখন উইটনেস হিসেবে পরীক্ষা করা যাবে, ফর্মাল উইটনেস হিসেবে দেখা করা যাবে। তো যেহেতু কান কাটা মজিদ খুব ডেঞ্জারাস, ছোটরা যুগে মেরে ফেলতে পারে, এই জন্য তাকে আমরা কোথায় পাঠাই দিব? কাস্টডিতে। কাস্টডিতে পাঠিয়ে দিব। শেষে করে আপনি এটা স্বাক্ষর করে দিবেন। শেষ। আদেশটা বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এই জন্য এই যে আদেশের একটা কপি, এই যে কপি কাকে দেওয়া হবে? রাজুকে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? রাজুকে। এটার জন্য তাকে পে করা লাগতে পারে বা নাও লাগতে পারে, ডিপেন্ডস অন দ্য মুড অফ দ্য ম্যাজিস্ট্রেট। যদি ম্যাজিস্ট্রেট মনে করে টাকা দাও তাহলে দিবে, আর যদি মনে করে ফ্রি দিয়ে দাও ফ্রি দিয়ে দিবে। শেষ। ওকে। সো এই যে যারা এই সমস্ত টেন্ডার মানে অফার অ্যাকসেপ্ট করবে, সে কি উইটনেস হিসেবে তাকে পরীক্ষা করা যাবে, যেটা আগেই বলছি। আর যখন এই ধরনের আপনার আসামি কাম অ্যাপ্রুভার কাম উইটনেস কে আপনি মানে হচ্ছে কি বলে পার্ডন টেন্ডার করার প্রক্রিয়া সব শেষ করছেন, করার পরে প্রসিডিংস টা পেন্ডিং রেখে আপনার কাছে যদি মনে হয়, মানে আপনি মানে ম্যাজিস্ট্রেট, আপনার কাছে যদি মনে হয় দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস ফর বিলিভিং দ্যাট দ্য অ্যাকিউজ ইজ গিলটি। অ্যাকিউজ মানে কি? ওই যে 1 নম্বর আসামি, মানে কি কানা মজিদ যে গিলটি, তখন আপনি এই পুরো মামলাটা কোথায় পাঠিয়ে দিবেন? কোথায় পাঠিয়ে দিবেন? বদলি করে দিবেন। কোথায়? সেশন কোর্টে। 205-এর সিতে। এটাকে বলা হয় কমিটাল অফ কেস, মানে আপনি এটা পাঠাই দিবেন। কারণ এখানে বলাই আছে যে এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দি সেশনস কোর্ট। এটা আপনি বিচার করবেন না, আপনি কোথায় পাঠাই দিবেন? সেশন কোর্টে। আর যদি ওই যে বলা আছে, যদি সে অলরেডি কোনো বেলে না থাকে, তাহলে তাকে কোথায় নেওয়া হবে? কাস্টডিতে নেওয়া হবে। কিসের জন্য? ফর প্রোটেকশন। কিসের জন্য? তারপরে ফর নট বিং কন্টামিনেটেড, মানে সে যদি বাইরে যায় কারো কাছ থেকে টাকা পয়সা পেয়ে বা ভয় ভীতিতে তার সাক্ষ্যটাকে এগুলো সে মানে হারাই ফেলতে পারে, গোপন করে ফেলতে পারে, অথবা তাকে কোনো ট্যাবলেট খাওয়াই দিয়ে হচ্ছে অজ্ঞান করে ফেলতে পারে। বা ওকে টেম্পারিং করতে পারে অন্য অপরাধীর। এই জন্য অনেক কারণ হতে পারে, তখন তাকে কোথায় নেওয়া হবে? কাস্টডিতে। যদি আনলেস হি ইজ অলরেডি অন বেল, মানে এখানে একদম স্পষ্ট বলে দিচ্ছে, যদি বেলে থাকে তাহলে কিন্তু কাস্টডিতে আপনি নিবেন না, যদি না সে নিজে অ্যাপ্লাই করে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে তার সুরক্ষার জন্য এখন তাকে কোথায় নেওয়া উচিত? কাস্টডিতে নেওয়া উচিত। বা স্বাভাবিকভাবে যদি বেলে থাকে সে বেলেই থাকবে। আর যদি বেলে না থাকে তাহলে ওই দিন কোথায় পাঠিয়ে দিব তাকে? বাংলাদেশে এখন অনেক রাজসাক্ষী কিন্তু কোথায় আছে? কাস্টডিতে। কাস্টডিতে আছে। ক্লিয়ার? সবাই বুঝছেন? দেখি জিজ্ঞেস করি তো। আহ, হাসিব হাসিব বুঝতে পারছেন? জাহিদ বুঝতে পারছো? ওকে। টেক্সট না করে ভাই কথা। একটা কনফিউশন ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ, বলো। এখানে যে কথাটা বলছে যে আনলেস হি ইজ অলরেডি অন বেল, মানে হ্যাঁ সে যদি বেইলে না থাকে তাহলে তাকে কাস্টডি দেওয়া হবে। বেইলে থাকলে তো বরং সমস্যা, বেইলে থাকলে তো সে কন্টামিনেটেড হবে, আর কাস্টডিতে থাকলে তো আরো বেশি ভালো। হ্যাঁ, এটাই আর কি। মানে এখন সেটা ডিপেন্ড করবে হচ্ছে মানে অপরাধের মানে গ্র্যাভিটি কেমন বা সিচুয়েশন কেমন। দেখা যাচ্ছে যে বাকি আসামিরা সবাই হচ্ছে জেলের ভিতরে আছে, সে যদি বের হয় তাহলে তাকে তেমন কোনো সমস্যা হবে না, অথবা সে যদি জামিন পায় তাকে একদম খুব স্ট্রিক্ট কিছু কন্ডিশনে জামিন দেওয়া হবে, যে তুমি এই এরিয়ার বাইরে যাইতে পারবে না, তুমি কোথাও গেলেও মুখকে তোমাকে রিপোর্ট করে যাইতে হবে, বা কিছু কন্ডিশন দিয়ে তাকে ছেড়ে দেওয়া যাইতে পারে।
এই আর কি। আমি তো আরেকটা বিষয় ভাই, এটা কি আপনি পিটিশন দেখেছেন নাকি এটা একটা অর্ডার দেখেছেন কোর্টের? এটা এটা একটা অর্ডার অর্ডার। আমরা তো তাহলে ম্যাজিস্ট্রেট। ভাই হ্যাঁ, এইখানে আপনি পিপির একটা এই যোগসাজশ দেখেছেন, কিন্তু অর্ডারে তো পিপির কথা থাকার কথা না। কিসের কিসের? এখানে আপনি বললেন যে পিপির একটা আবেদন না কি জানি একটা বলছিলেন। হ্যাঁ, টিভি তো আবেদন করছে, এটা তো লিখতে হবে না? মানে তোমার কিন্তু অর্ডারে। আমরা তো হ্যাঁ, আগে তো বলছেন যে এটা ম্যাজিস্ট্রেট নিজস্ব ক্ষমতা বলে নিজে সিদ্ধান্ত নেবে যে কাকে দেওয়া হবে। সিদ্ধান্ত তো তাহলে পিপির ম্যাজিস্ট্রেট নিবে। আবেদন সিদ্ধান্ত তো ম্যাজিস্ট্রেট নিবে, বাট কাকে, মানে এই ইয়াটা কি বলে, আবেদনটা আসতে হবে কার কাছ থেকে? রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে। পিপির কাছ থেকে। আর সরকারের লোক হচ্ছে পিপি। ও, মানে পিপি বলবে যে রাজসাক্ষী বানাও, তারপরে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে যে সে কারে বানাবে কি করবে হ্যাঁ, এইটা। ফাইনাল ফাইনাল ডিসিশন মানে পার্ডন টেন্ডারটা হচ্ছে ম্যাজিস্ট্রেট করবে, মানে যেটা তার ইচ্ছা। বুঝতে পারছি, ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাই। ওকে। মানে অ্যাপ্রুভ করার ফাইনাল অথরিটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের। যে এই জন্য বললাম যে এটা যদি কোনো পিবি কে দেওয়া হতো যে না তুমি আহ, একজনকে রাজসাক্ষী আজকে থেকে গণ্য করতে পারবা, এক্ষেত্রে সে বায়াসড হয়ে যায়, তো সে যেটা করতে পারে হি ক্যান অ্যাপ্লাই, রাইট? আর পুরোটা ডিপেন্ড করবে ম্যাজিস্ট্রেটের উপর। ওকে। তো এরপরে আমরা এটা এটা দেখলাম হচ্ছে 337 দেখলাম হচ্ছে ম্যাজিস্ট্রেট কিভাবে টেন্ডার পার্ডন টেন্ডার করে। এবার আমরা চলে যাবো হচ্ছে কোর্ট অফ সেশন, মানে দায়রা আদালত যদি বিচার করার মাঝখানে দেখে যে এখানে আরো একজন আসামি ছিল, যেমন এক দুই আরো একটা আসামি ছিল, ওকে, ওরও কি দরকার, মানে ওকেও যদি এনে যদি মানে পার্ডন দেওয়া যায়, তো সেও অনেক সত্য কথা বলতে পারে, তো সেক্ষেত্রে কোর্ট অফ সেশন দিতে পারে, অথবা ইন্ডিপেন্ডেন্ট কাউরে দিতে পারে। কখন দিতে পারে? বিফোর দি প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট। ঠিক আছে, ঠিক আগের যে কন্ডিশন সেগুলোতে দিতে পারে। তার মানে যদি আমরা পরীক্ষা যদি আসে যে দায়রা আদালত ক্ষমা প্রদর্শন করতে পারে হচ্ছে মানে কোনো আসামিকে কোন ধারায়, কোন ধারায়? 338। আর ম্যাজিস্ট্রেট 337। 35। এবার যদি এই যে যাকে আমরা অ্যাকিউজড কাম অ্যাকমপ্লিস কাম অ্যাপ্রুভার কাম উইটনেস বানাইলাম, হ্যাঁ, তার ট্রায়াল কিভাবে হবে, মানে তার ট্রায়ালের কথা বলছি। মাঝে মধ্যে কিছু রিটেন পরীক্ষায় এরকম এক্সক্লুসিভ কোশ্চেন আসে, আমরা কি করি উল্টাটা অ্যান্সার দিয়ে দিই, বাট এখানে ট্রায়ালটা হচ্ছে কার, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছি, রাজসাক্ষীর। রাজসাক্ষীর ট্রায়াল কেন হবে? খুবই মানে কমন সেন্স ইউজ করলে জানা যাবে নিশ্চয়ই সে কোন কন্ডিশন ভায়োলেট করছে। কি করছে? কন্ডিশন ভায়োলেট করছে। একটা কথা মনে রাখি যে রাজসাক্ষীকে রাজসাক্ষী বানানোর জন্য কোর্টে, মানে কোর্টে বিষয়টা উত্থাপন করছে কে? পিপি। কে করছিল? পিপি। কারণ পিপি। অপরাধ প্রমাণ করার দায়িত্ব কার? রাষ্ট্রপক্ষের। কার? রাষ্ট্রপক্ষের। রাষ্ট্রপক্ষে। রাষ্ট্রপক্ষই বলতেছে যে, স্যার ওকে আমরা রাজসাক্ষী হিসেবে চাই। এখন ম্যাজিস্ট্রেট তার মতো করে এই সেখানে কিন্তু একটা কথা আছে যে আমি তার সাথে কথা বললাম, তাকে জিজ্ঞাসা করলাম, ম্যাজিস্ট্রেট নিজের একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে, এই জন্য এখানে মেয়ে আছে, মেয়ে দেওয়া আছে। তো ম্যাজিস্ট্রেট হচ্ছে ফাইনালি সেটা অ্যাপ্রুভ করলো এবং তাকে ক্ষমা প্রদর্শন করলো, সে ক্ষমা পাইলো, পাওয়ার পরে সে উইটনেস হইলো। কিন্তু এখানে দেখেন, when pardon has been tendered under section 37, টেন্ডারটা কে করে? ম্যাজিস্ট্রেট। নাকি পিপি? ম্যাজিস্ট্রেট করে। রেজিস্ট্রেট করে। তো এবং সেকশন 338 এন্ড দ্য পাবলিক প্রসিকিউটর সার্টিফাই, সে একটা সার্টিফিকেট নিয়ে আসছে, মানে সে একটা পিটিশন নিয়ে আসে, সার্টিফিকেট এরকম যে উপর দিয়ে লেখা থাকবে যে তার কাছে মনে হয় যে যে এই টেন্ডারটা পেয়েছে বা যাকে আমরা অ্যাপ্রুভার করেছি বা যে নিজে অ্যাপ্রুভার হয়েছে, সে হ্যাজ আইদার অথবা হ্যাজ আইদার বাই উইলফুলি কনসিলিং এনিথিং অর আইদার সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে অথবা কোনো কিছু গোপন করতেছে। মানে সে ক্ষমা নিয়ে এখন সে মেইন ট্রায়ালে, মানে যখন মামলার বিচার হচ্ছে, সাক্ষী দিতে এসে সে আইদার কোনো কিছু গোপন করতেছে অথবা কোনো কিছু কি বলতেছে, মিথ্যা বলতেছে, মিথ্যা বলছে। অথবা সে যে শর্তগুলো তাকে দেওয়া হয়েছিল সেই শর্তটার কোনোটাই পালন বা কমপ্লাই করতেছে না। তখন এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যে অপরাধের জন্য তাকে পার্ডন টেন্ডার করা হয়েছিল, ঠিক সেই অপরাধের জন্য তার ট্রাই করা যাবে। এক্ষেত্রে তবে এই ট্রায়ালটা জয়েন্টলি হবে না। কি হবে না? জয়েন্টলি হবে না, আলাদা হবে। কারণ জয়েন্টলি হইলে ঝামেলা, সে তো অলরেডি এখান থেকে নিজেকে খারেজ করে দিছে, বলছে যে আমি, মানে সে একবার বলছিল যে আমি সত্য বলবো, পরে এসে মিথ্যা বলতেছে, এই জন্য তার বিচারটা আলাদা হবে ওই সেম অফেন্সের জন্য। তবে এক্ষেত্রে অবশ্যই বার্ডেন অফ প্রুফ কার উপর থাকবে, যে এখানে তার এই বিচারটা তার এক্ষেত্রে কি কি জন্য হবে আমি আপনাকে বলি।
সেক্ষেত্রে সে ওখানে একটা মানে প্লি করতে পারবে যে আমি কন্ডিশনগুলো কমপ্লাই করেছি। সে যখন এটা প্লি করবে তখন বার্ডেনটা কার উপর চলে যাবে? পিপির উপর, যে সে কন্ডিশনগুলো কমপ্লাই করে নাই, হি ডিডন্ট কমপ্লাই। ক্লিয়ার? এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে ভাইয়া তার বিচার তো ওই সেম অপরাধের কারণেই হচ্ছে, তাহলে এখানে আবার এই কম মানে এই প্লিটা কেন সে নিবে? হ্যাঁ, বিচার তার সেম অফেন্সের জন্যই হবে, লেখা আছে ইন কানেকশন উইথ দ্য সেম ম্যাটার, ওটার জন্যই হবে, তাকে গিলটি করা যাবে। কিন্তু সে শুরুতে ওই বিচারটা তার কেন হচ্ছে? কারণ রাষ্ট্রপক্ষ বলতেছে যে সে যে জন্য ক্ষমা নিয়েছিল বা সে ক্ষমা পাওয়ার টেন্ডারটা অ্যাপ্রুভ করেছে, সে শর্ত সে ভায়োলেট করেছে। তো এই ক্ষেত্রে তাকে একটা সুযোগ দেওয়া হবে বলার জন্য যে না স্যার আমি এটা ভায়োলেট করি নাই, আমি ভায়োলেট করি নাই। তো তখন যখন সে নিজেকে নিজের ডিফেন্স সে নিয়ে নিবে, তখন অপর পক্ষের উপর বার্ডেনটা শিফট করবে, সে অপর পক্ষকে পিপির উপর বার্ডেন শিফট করবে। পিপি বলবে যে না স্যার সে আসলেই শর্তগুলো কমপ্লাই করে নাই, বা সে উইলফুলি মিথ্যা কথা বলছে, অথবা সে ফলস এভিডেন্স কোর্টে দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আগে কি কোশ্চেন করছিলেন না? আগে কি নাম আপনার? একটু আগে যে কোশ্চেন করলেন, শিমুল কোশ্চেন করছিলেন আগে একটু আগে? না ভাই। আচ্ছা, উনি কি চলে গেছে নাকি না জানি না। আচ্ছা, তার মানে এটা 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 বুঝতে পারছো? এর মানে হচ্ছে যদি সে ক্ষমা প্রদর্শনের যে অফারটা একসেপ্ট করার পর মামলা যখন বিচারে যাবে, সেখানে সে যদি কি বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দেয়, অথবা কোনো তথ্য গোপন করে, অথবা শর্তগুলো যদি সে ভায়োলেট করে, তখন তার বিরুদ্ধে কি হবে? ট্রায়াল শুরু হবে। কি হবে? মানে সে আর সে আর উইটনেস নাই, সে এখন আবার কি হয়ে গেছে? অ্যাকিউজ হয়ে গেছে। তো তার ট্রায়ালটা কি একসাথে হবে নাকি আলাদা হবে? বলেন। আলাদা হবে। আলাদা হবে। আর কার সার্টিফিকেটের ভিত্তিতে হবে? পিপি সার্টিফিকেটের ভিত্তিতে হবে। পিপি সার্টিফিকেট। পিপি বলবে যে স্যার এই আপনি যাকে ক্ষমা প্রদর্শন করছেন এই তো স্যার বদমাইশ, সে তো স্যার ট্রায়ালের দিন আমাদেরকে আমাদের কাছ থেকে যেই শর্তে সে ক্ষমাটা নিয়েছিল সেই শর্ত সে ফুলফিল করে নাই, সে ওখানে গিয়ে মিথ্যা কথা বলছে, মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সবকিছু এরকম বলবে। বলার পরে তার সেই ক্ষমা বাতিল হয়ে যাবে এবং তার আলাদা বিচার হবে। তবে বিচার শুরু হওয়ার আগে সে কোর্টে নিজের পক্ষে একটা সাফাই গাইতে পারবে, বলতে পারবে যে স্যার আমি সকল শর্ত মেনেছিলাম। তো যখন সেটা বলবে যে আমি সকল শর্ত মানছি, তখন সে যে মানে নাই এটা প্রমাণ করার দায়িত্ব কার উপর যাবে? পিপির উপর। পিপির উপর। এই যে ইট শ্যাল বি ফর দ্য প্রসিকিউশন টু প্রুভ দ্যাট সাচ কন্ডিশন হ্যাভ নট বিন কমপ্লাইড উইথ, তখন পিপি উপরে এই দায়িত্ব যাবে 105-এর মতো করে, এই যে বার্ডেন শিফট করবে এভিডেন্স অ্যাক্টের, যে না স্যার সে আসলেই কোনো শর্ত ফুলফিল করে নাই। যদি পিপি দেখাতে পারে যে সে কোনো শর্ত ফুলফিল করে নাই, তাহলে তার সাজা বহাল থাকবে বা তার সাজা হবে। আর যদি দেখাতে পারে আর যদি পিপি দেখাতে ব্যর্থ হয় যে সে কোনো শর্ত ভঙ্গ করছে, যে এটা দেখাতে যদি পিপি ব্যর্থ হয়, তাহলে সে কি পাবে? একইটা। খালাস পাবে। আর এই যে যে স্টেটমেন্টটা সে দিয়েছে, ক্ষমা আহ, যখন সে ক্ষমা ক্ষমা প্রদর্শনের যে অফারটা যে যখন একসেপ্ট করেছে, তখন সে একটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্টটা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে ওই ওই ট্রায়ালের মধ্যে, যে তুমি তো তখন এটা এটা বলছিলে, এখন তুমি এটা এটা কেন বলতেছো, তখন এটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তবে এখানে আপনারা একটা কথা বলতে পারেন যে সে যদি ট্রায়ালে দাঁড়ায় মিথ্যা কথা বলে, তার বিরুদ্ধে কি এখন আমরা মিথ্যা মামলার জন্য অ্যাকশন নিতে পারবো? উত্তর হচ্ছে না। উত্তর কি? না। এটা এটার জন্য কার পারমিশন লাগবে? হাইকোর্ট ডিভিশনে। কার পারমিশন লাগবে? হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ প্রশ্নটা এরকম আসতে পারে যে একজন অ্যাকমপ্লিস টার্ন অ্যাপ্রুভার টার্ন উইটনেস যদি কোর্টে মিথ্যা সাক্ষ্য দেয়, তার বিরুদ্ধে কি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 211 করা যায় কিনা, 193 করা যায় কিনা, সরি 193 করা যায় কিনা? উত্তর হচ্ছে কি করা যাবে না। যাবে না। করতে হলে হাইকোর্ট ডিভিশনের পারমিশন লাগবে। পারমিশন লাগবে, হাইকোর্ট ডিভিশনের পারমিশন লাগবে। শিমুল বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। হাসিব হাসিব বুঝছো ভাই? ও, আবার বের হয়ে গেছে। হাসিব নাই?
ওকে, এবার আমরা চলে যাই 339-এ। আর এখানে যখন একজন অ্যাকমপ্লিসের বিচার আবার হবে, কেন বিচার হবে? কারণ সে মিথ্যা তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, অথবা কোনো শর্ত ভঙ্গ, কোনো শর্ত, যে কোনো শর্ত ছিল সেটা সে ভঙ্গ করছে। এক্ষেত্রে বিচারটা হবে তাকে এই যে আমরা যে প্লির কথা বলছি, যে সে যে একটা প্লি নেবে, এই প্লিটা নেওয়ার টাইমিংটা এখানে বলা হচ্ছে। কখন? যদি ম্যাজিস্ট্রেট কোর্ট হয় তাহলে চার্জ হিয়ারিং এর দিন। কোন দিন? চার্জ চার্জ হিয়ারিং। হেয়ারিং। আর যদি সেশনস কোর্ট হয় তাহলে প্রসিকিউশনের সাক্ষ্য নেওয়ার আগের দিন, সরি আগে, প্রসিকিউশনের সাক্ষ্য নেওয়ার আগে, মানে পিডব্লিউ প্রসিকিউশন সাক্ষ্য স্টার্ট হওয়ার আগে। একই জিনিস, মানে দুইটা চিন্তা করলে একই, কারণ চার্জের পরেই তো হচ্ছে প্রসিকিউশন উইটনেস স্টার্ট হয়। তার মানে এই এখন প্রশ্ন আসতে পারে যে সে যে এই যে প্লিটা নিবে, যে হ্যাঁ আমি সকল শর্ত ফুলফিল করেছি, আমাকে শুধু শুধু পিপি সাহেব আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এই প্লিটা সে কখন নিবে? টাইমিংটা কখন হবে? ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জ হিয়ারিং এর আগে, আর সেশনস কোর্টে প্রসিকিউশন উইটনেস প্রসিকিউশন উইটনেস শুরু হওয়ার আগে। শুরু হওয়ার আগে। আর এই যে লাস্টে এখানে বলতেছে যে যদি প্রমাণ হয় যে সে কমপ্লাই করেছে শর্তগুলো, তাহলে সে কি হবে? একুইটাল পাবে। খালাস পাবে। আর যদি প্রমাণ হয় যে না সে কমপ্লাই করে নাই, তখন তার সাজা হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকমপ্লিস নিয়ে বা পার্ডন টেন্ডারিং নিয়ে বলেন, অ্যাপ্রুভার বলেন, রাজসাক্ষী বলেন, এটা নিয়ে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পড়া 338 থেকে 339। তো আমাকে এটা একটু কেউ খুব শর্টে বলেন, আমি একটু পানি খেয়ে নিই, আপনারা আমাকে বলেন কে কি বুঝছেন। শিমুল, বলো তো কি বুঝছো এখান থেকে, পড়া থেকে? ভাই কাব্য ভাই তো 337টা খুব ভালোভাবে ব্যাখ্যা করছিল। এরপরে 338-এ আপনি যেটা বলছেন যে প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট সেশন কোর্টে এটা ট্রান্সফার করে দেওয়া হবে সেশন কোর্টে, তারপরে এটা বিচার হবে। এরপরে 339-এ বুঝাইছেন যে এই টেন্ডারটা যে তাকে পার্ডনটা টেন্ডার করা হলো, সে যদি এটার সাথে কমপ্লাই না করে তাহলে তার বিরুদ্ধে আবার বিচার হবে। তো ওই বিচারটা আগের যে এটা ছিল, বিচার ট্রায়ালটা চলতেছিল, সেই ট্রায়ালের সাথে হবে না, তার আলাদা ট্রায়াল হবে। এখন ওই ট্রায়ালটা শুরু হওয়ার জন্য সে কোর্টের কাছে প্লি করতে পারে। আবার সে প্লি করার পরে পিপি আবার তার বিরুদ্ধে কন্টেস্ট করবে যে সে যা বলছে সেটা সঠিক বলে নাই। এর পরবর্তীতে যদি পিপি জিতে যায় তাহলে তো ট্রায়াল শুরু হবে। আর যদি ওই আসামি জিতে তাহলে তো সে অ্যাকুইটাল পাওয়া যাবে। আর পরবর্তীতে বলছেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জ শুরু হওয়ার আগে প্লি করতে পারে। হুম। আর সেশনস কোর্টে সাক্ষ্য, মানে প্রসিকিউশন সাক্ষ্য নেওয়ার আগে। আর এক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ফলস এভিডেন্স, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেওয়া হবে না। এক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের কি লাগবে? পারমিশন লাগবে। হাসিব, বলেন তো বুঝছেন কিনা? হাসিব কি শুনতে পাচ্ছেন? আপনি বলেন আমাদেরকে। ভাই হাসিব কি মেসেজ দিয়েছে, তার মাইক্রোফোন নষ্ট। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি ভুলে গেছি। এই হ্যাঁ, বলো। মিথ্যা সাক্ষ্য সিআরপিসি তে কত নম্বর সেকশনটা বলছিলেন? এটা 193 দণ্ডবিধির। আর পেনাল কোডে তো মনে হয় 211। এটা হচ্ছে মিথ্যা মামলা করার জন্য 211, মিথ্যা সাক্ষীর জন্য 193, 196 এগুলাতে আছে। পেনাল কোড নাকি সিআরপিসি ভাই? পেনাল কোডের মামলা তো করবা তুমি হচ্ছে সাবস্টেন্টিভ ধারাগুলোর আন্ডারে করবে। ওকে, আরেকজনকে ধরি। কাব্য, বলো তো। ভাইয়া 338 আর 339 বলবো? হ্যাঁ, সবটাই বলো, খুব সংক্ষেপে বলো। আচ্ছা, 338-এ ভাইয়া আপনি বলেছেন যে বিফোর প্রনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট কোর্ট অফ সেশন আর কি টেন্ডার পার্ডন করতে পারে। তাহলে আমরা পার্থক্য পেলাম, ম্যাজিস্ট্রেট কোর্ট করতে পারে, এটা হলো 337 ওয়ানের আন্ডারে, 337 ওয়ান, আর কোর্ট অফ সেশন ছিল 338। এরপরে 339-এ আপনি বলেছেন যে
রাজসাক্ষী বা কো অ্যাকিউজড কাম অ্যাকমপ্লিস কাম উইটনেস সে যদি কোনো কিছু ভায়োলেট করে দেন তাহলে তার আবার আলাদা করে ট্রায়াল শুরু হবে। তো আলাদা ট্রায়াল বলতে বোঝাচ্ছে যে এই ট্রায়ালটা জয়েন্টলি হবে না, সেপারেট ট্রায়াল হবে, কিন্তু সেই সেম অফেন্সের জন্যই হবে, মানে অর্থাৎ সেই ইনিশিয়াল অফেন্সের জন্যই হবে। আহ এক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর প্রসিকিউশন সে আর কি তার আর কি সার্টিফাই করবে, সার্টিফিকেট দেবে যে তার অপিনিয়নে মনে হয়েছে যে অ্যাকসেপ্ট যে টেন্ডার অ্যাকসেপ্ট করছে সে আইদার বাই উইলফুল কাউন্সিলিং অথবা আম, অন্য বাই উইলফুল কাউন্সিলিং কোনো ইনফরমেশন আর কি এসেনশিয়াল ইনফরমেশন ঢেকে রাখছে, কনসিল করছে, ফলস এভিডেন্স দিছে, অথবা কোনো কন্ডিশন কমপ্লাই করে নাই। দেন যে সেপারেট ট্রায়াল হবে সেখানে তাকে আর কি সে বলতে পারে, তার একটা সুযোগ আছে অ্যাপ্রুভারের, যে প্লিড করতে পারে আমি আসলে কমপ্লাই করছি কন্ডিশন গুলা। দেন বার্ডেন অফ প্রুফ আবার পুনরায় শিফট ব্যাক করে প্রসিকিউশনের কাছে যাবে। সে দেখাবে, এখন প্রসিকিউশনে দেখাতে পারে যে হ্যাঁ আসলে সে কন্ডিশন গুলো ভায়োলেট করছে, দেন তাহলে তার সাজা বহাল থাকবে। আর যদি না পারে তাহলে তাকে অ্যাকুইটাল দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে সাবসেকশন 2 বলছে যে স্টেটমেন্ট অফ দ্য পার্সন হু অ্যাকসেপ্টেড দ্য পার্ডন, সে চাইলে তার এগেনস্টে হ্যাঁ তার এগেনস্টে তার নিজের স্টেটমেন্ট ইউজ করা যাবে মে। আর হুম। সাবসেকশন 3 তে বলছে যে ফলস এভিডেন্স দেওয়ার জন্য, স্টেটমেন্টের মধ্যে মাধ্যমে ফলস এভিডেন্স দেওয়ার জন্য তার এগেনস্টে কোনো প্রসিকিউশন করা যাবে না জেনারেলি। তবে যদি করতে হয় তাহলে হাইকোর্ট ডিভিশনের স্যাংশন লাগবে। ওকে ফাইন। সাধারণত আমরা কি জানি, আমরা পড়াইছিলাম যে ম্যাজিস্ট্রেট টেকিং কগনিজেন্স, ওই যে 195-এ, হ্যাঁ, এখানে আমরা পড়াইছিলাম যে কোনো ব্যক্তি যদি কোর্টে দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার বিরুদ্ধে কি নেওয়া যায়, অ্যাকশন নেওয়া যায় না? জি ভাই। যায় কি না? যায়। তো এই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট নিজেই, 195, হ্যাঁ জি ভাই, 1 এর বি আর সি এর আন্ডারে আপনি হ্যাঁ হ্যাঁ পড়েছিলেন। রাইট, কিন্তু এই ক্ষেত্রে কি নেওয়া যাবে? হাইকোর্ট এক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের ডিভিশনের পারমিশন লাগবে। পারমিশন লাগবে। গুড, ভেরি গুড। এবার আমরা চলে যাব হচ্ছে 330। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো আলামিন। ভাই ওই যে কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি কনফেশন রিট্রাক্ট করে, তাহলে তো রিট্রাক্টেড কনফেশনের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায়। যায় যায়। তাহলে এইখানে যে অ্যাপ্রুভার, ও যে ধরেন ওই হাফ কথাটা বলছে, মানে ফুল হয়তো ট্রু এন্ড ফুল ডিসক্লোজার করে নাই, ওই অর্ধেকের উপর ভিত্তি করে কি মেইন অ্যাকিউজকে শাস্তি দেওয়া যাবে? ওই যে বাকি সাক্ষীর সাথে যদি কোলাবোরেট করে, সিম্পল কমন সেন্স। আচ্ছা মানে আচ্ছা, মানে ধরো সে মানে যুক্তি কনফেশনের বলছে, মধ্যে। হ্যাঁ ভাই এগুলো তো সবকিছুই হচ্ছে মানে কোর্টের একটা ড্রামা, ট্রায়ালের বিষয়। আমরা তো এখানে একদম মানে স্ট্রেট ফিট ফিট জ্যাকেট কোনো কিছু নাই। মানে যদি তার কথাবার্তা দ্বারা বোঝা যায় যে না মানে এখানে একটা অফেন্স ঘটছে, আমরা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তখন একটা একদিকে কনক্লুশন টানবো আর কি। প্রিজাম্পশনের ব্যাপার স্যাপার আছে না, যে তার কথাগুলো যেগুলো বলছে সেগুলো কোন দিকে যাচ্ছে, কোরোবোরেশনের বিষয় আছে। সো ধরো সে 100% যদি ধরি, এখানে 70% আমি পাচ্ছি যে সে সত্য বলছে, 30% মিথ্যা বলছে, এটা আমি বাদ দিয়ে দিব, এটার উপর বেস করে আগাবো। বুঝছো না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে চলে যাই, এই যে আরেকটা টপিক বেশি বেশি করে রিটেন পরীক্ষার মধ্যে আসে, আপনারা সবাই অনেক দেখছেন আপনাদের একাডেমিক লাইফে। চলেন আজকে এটা জেনে নিই। প্রথম কথা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে এটার এটার কনটেক্সটটা একটু বলি। একজন আসামি, এইখানে যে লোকটা আছে যে শুরুতে আমরা বুঝলাম কানা মজিদ, কানা মজিদরে পাওয়া যাচ্ছে না। কি করা যাচ্ছে না? সে পুলিশ অ্যারেস্ট করতে পারে না, কিছু করতে পারে না, তারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মামলা শুরু হবে। আর আমাদের যে ছোট যে রাজু যে যে ছিল সে তো আছেই, কিন্তু 1 নম্বর আসামি কানা মজিদকে পাওয়া যাচ্ছে না। এখন এই কানা মজিদের এগেইনস্টে ট্রায়াল হবে তার অনুপস্থিতিতে। এটাকে বলা হয় কি? অনুপস্থিতিতে বিচার। বাংলা কি বলে? অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবস্টেনশিয়া, মানে ট্রায়াল ইন হিজ অ্যাবসেন্স। এটা কি? তো আমরা সাধারণত জানি যে হুলিয়া, তারপরে ক্রোক, হ্যাঁ 87, 88 এগুলো করতে হয়, এগুলো কিচ্ছু করা লাগবে না, এগুলো জাস্ট দরকার নাই, টাইম খরচ করার কোনো দরকার নেই, এগুলো বাদ পাবে। কি করতে হবে? জাস্ট যদি আদালতের কাছে মনে হয় যে, খেয়াল করুন শুরুতে কিন্তু ট্রায়াল ইন, যদি পরীক্ষা আসে ট্রায়াল ইন অ্যাবস্টেনশিয়ার ক্ষেত্রে কি ক্রোক বা হুলিয়া জারি করতে হয়? উত্তর হচ্ছে কি? বিগ নো। উত্তর হচ্ছে কি? No. ও, এইভাবে করে পড়বেন। তো এখানে কোর্ট যদি মনে করে, আবার কোর্ট যে বিলিভ করে, বিশ্বাস করে যে অ্যাকিউজ পার্সন পালাইছে, বা সে নিজেকে ইচ্ছাকৃত ভাবে লুকায় রাখছে, বা তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না, বা তাকে ট্রায়ালে প্রডিউস করা যাচ্ছে না, বা তার ইমিডিয়েট অ্যারেস্ট বা প্রোডাকশনের কোনো চান্স নাই, তখন খুবই মজার একটা কি বলবো লাইন, দ্য কোর্ট টেকিং কগনিজেন্স অফ দ্য অফেন্স। তার মানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে খেয়াল করেন, ট্রায়াল তো ট্রায়াল কোর্ট করবে, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, আমি আপনাকে বলতেছি, এটা একটু খেয়াল রাখেন। তাইলে তখন কি হবে? আমলে যে আদালত, মানে অপরাধটা যে আদালত আমলে নিচ্ছে সেই আদালত কি করবে? শ্যাল, কি আছে? শ্যাল, এটা শ্যাল
কিন্তু শ্যালের আগে তাকে ওই বিশ্বাস করতে হবে যে কি এই 4টা গ্রাউন্ড, সেগুলো কি, যে আসামি পালাই গেছে, আসামি নিজেকে লুকায় রাখছে, আসামিকে অ্যারেস্ট করা যাচ্ছে না, আসামিকে ইমিডিয়েটলি আর কোর্টের সামনে আনার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে এগুলো তিনি যখন বিলিভ করবেন তখন তিনি কি করবেন, তিনি শ্যাল বিলিভ করা শেষ, এখন তিনি বাধ্য শ্যাল বাই অর্ডার পাবলিশড ইন, তিনি একটা অর্ডার দিবেন, এবং এই অর্ডারটা কোথায় যাবে, অর্ডারটা একটা ন্যাশনাল ডেইলি পত্রিকা যেটার হাইয়েস্ট সার্কুলেশন আছে, সেখানে তিনি এটা পাবলিশ করবেন, এবং সেখানে তিনি তাকে নির্দেশ দিবেন, ডাইরেক্ট করবেন সার্চ পারসন, মানে ওই যে অ্যাকিউজ পারসনকে, যে তুমি কোর্টে হাজির হও, কানা মজিদ তুমি কোর্টে সারেন্ডার করো, তুমি অমুক তারিখের মধ্যে কোর্টে আসো। এটা মেবি ধরেন 15 থেকে 30 দিনের একটা সময় দেওয়া হয়, যে এই তারিখের মধ্যে তুমি আদালতে আত্মসমর্পণ করো। কোথায়, একটা বড় বাংলা পত্রিকা, কিন্তু ইংলিশ না, কিন্তু ডেইলি বাংলা নিউজ পেপার হ্যাভিং ওয়াইড সার্কুলেশন, তাকে এখানে ওই আদালত তার অর্ডারটা ওখানে ছাপাবে, বলবে তুমি, মানে কারণ এটা কেন, যাতে করে সে পত্রিকার মারফত জানতে পারে যে তাকে আদালত খুঁজতেছে, সে আদালতে অ্যাপিয়ার হইতে হবে। এবং এই যে সার্চ পিরিয়ডটা হচ্ছে 15 থেকে 30 দিন হতে পারে, যেটা বা আর বেশি হতে পারে, যেটা আদালত নির্ধারণ করবে, যে তাকে তুমি কোর্টের সামনে হাজির হও। এন্ড ইফ সার্চ পারসন, এখানে কিন্তু অ্যাকিউজ বলে নাই, বলছে সার্চ পারসন, খেয়াল করেন, সম্মান জানাচ্ছে। ইফ সার্চ পারসন ফেইলস টু কমপ্লাই, যদি সে এই যে ডিরেকশন, আদালত যে নির্দেশনা দিয়েছে সেটা যদি সে ফেল করে, দেন তার বিরুদ্ধে ট্রাই, মানে তার বিরুদ্ধে কি, তার অনুপস্থিতিতে বিচার শুরু হবে, মানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শুরু হবে। তাহলে পরীক্ষা যদি আসে যে ওয়াইন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বিগিনস, বা ওয়াইন ইউ ক্যান কন্ডাক্ট ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, উত্তর কি হবে, যে আদালত will not have to follow the procedure laid down in 87 and 88 আদালত directly, if আদালত believe that the accused person, এই যে এখানে accused person এর কথা বলা হচ্ছে, এখানে পরে আর accused বলে নাই, যে the accused person has absconded or concealed himself, or he cannot be arrested, or he cannot be found immediately, or can be brought before the court immediately, তখন the court taking the cognizance of the offense shall by order publish in a his order in a national daily newspaper which has wide circulation, এটা লিখবেন লেখার পর, এবং সেখানে in that কি বলে order he will direct such person, মানে such accused person to appear before the court within the period stipulated in the order, and he fails to appear before the court, then the court try him in his absence. ক্লিয়ার, বুঝা গেছে? এটা হচ্ছে আপনারা হচ্ছে ডেফিনিশন, বা কি বলে, সরি, পরীক্ষা লিখবেন যদি আসে। তাহলে যদি আমি এখন প্রশ্ন করি, দেখতে কিন্তু মজা আছে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, পরীক্ষায় আসবে যে অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করার সময় পত্রিকাতে বিজ্ঞাপন দেয় কে, এখানে লিখবে যে বিচারিক আদালত, তারপরে আমলি আদালত, আমলি ম্যাজিস্ট্রেট, নাকি হচ্ছে দায়রা আদালত, কোনটা হবে? আমলি আদালত। আমলি, এখানে হচ্ছে কোর্ট টেকিং কগনিজেন্স, আমলি ম্যাজিস্ট্রেট কি হবে, আমলি আদালত, খুব ইম্পর্টেন্ট, দেখে নিন। এরপরে আমাদের যে সিআরপিসি তে অ্যামেন্ডমেন্ট হয়েছে রিসেন্টলি, এখানে বলা হচ্ছে ইন এডিশন, এর পাশাপাশি আমাদের দায়রা আদালতের ওয়েবসাইট আছে, সিজিএম এর ওয়েবসাইট আছে, সিএমএম এর ওয়েবসাইট আছে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আছে, ডিসির ওয়েবসাইট আছে, আবার গভর্নমেন্ট অন্যান্য ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে কি করা যাবে, যেমন মেট্রো রেলের সামনে যে ডিসপ্লে, ওখানের মধ্যে ঝুলিয়ে দিছে বিশাল বড় করে ছবি দিয়ে, যে মিস্টার কানা মজিদ তুমি অমুক অমুক তারিখের মধ্যে ঢাকা সেশনস কোর্টের অমুক অমুক কোর্টে দ্রুত কি করো, নিজেকে উপস্থাপন করো, হাজির হও, এই, বা তুমি যদি হাজির না হও তাহলে তোমার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হইবে, এরকম লিখে দিতে পারে। আবার এখানে একটা মজার বিষয় আছে, কমন সেন্স। আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকে করতেছেন না, যে ভাইয়া সে যদি বেল পাওয়ার পরে পালায়ে যায়, তাহলে কি এই পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন হবে কিনা? উত্তর হচ্ছে কি, হবে না। হবে না, কারণ সে তো অলরেডি কোর্টে আসছে। মানে সে যদি প্রডিউসড হয় কোর্টের, মানে মোট কথা হচ্ছে সে যদি কোর্টের দরজা যদি সে একবার আসে, এরপরে যদি তাকে আর খুঁজে না পাওয়া যায়, এক্ষেত্রে কি করা লাগবে না, এক্ষেত্রে পত্রিকার বিজ্ঞাপন দেওয়া লাগবে না, সরাসরি কি করা যাবে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া স্টার্ট করা যাবে। যাবে। কারণ সে তো ইচ্ছা করে পালাইছে। আর আমরা এখন দেখবো টাইম 339 এর সিতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে 180, 180 ডাবল হচ্ছে কত, 360, এটা হচ্ছে দায়রা। আর এখানে একটা মজার বিষয় আছে, পরীক্ষা আসতে পারে, যদি একই আসামি, ধরেন এই একটা আসামির বিরুদ্ধে অনেকগুলো মামলা, একটা মামলা, দুইটা মামলা, তিনটা মামলা, এখন এই তিনটা মামলা কি 180 দিনে শেষ হবে, নাকি একটার পর একটা শুরু হবে, কোনটা? একটা পর একটা শুরু হবে, এটা 180 দিন, এটা 180 দিন, এটাও কি 180 দিন। কি বলছে, সেভারাল কেস থাকলে কি হবে, টাইম কিভাবে গুনবেন? পরীক্ষা যদি আসে যে একজন আসামির বিরুদ্ধে অনেকগুলো মামলা, তাহলে সবগুলো মামলা কি 180 দিনে শেষ করবে, নাকি প্রত্যেকটা 180 দিন করে লাগবে? প্রত্যেকটা 180 দিন করে লাগবে কনসিকিউটিভলি। কনসিকিউটিভলি, হ্যাঁ।
আর কেস ট্রান্সফার করার যে টাইমটা, এটাও এই টাইমের মধ্যে ইনক্লুড হবে, শ্যাল বি দ্য টাইম ফর দ্য কনক্লুডিং, মানে 180 দিনের মধ্যে ইনক্লুড হবে। ধরেন মামলাটা বদলি করতে 60 দিন চলে গেল, এটাও এটার মধ্যে ইনক্লুড হবে, এটা আলাদাভাবে ধরার সুযোগ নাই। আর এখানে একটা মজার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট, যে বেইল পাওয়ার, যে আপনারা যখন লয়াররা যখন বেইল প্রার্থনা করেন, ধরেন ট্রায়াল শেষ হচ্ছে না, হ্যাঁ, যে 180 দিনের মধ্যে ট্রায়াল শেষ হচ্ছে না বা 360 দিনের মধ্যে ট্রায়াল শেষ হচ্ছে না, তখন যদি নন বেইলেবল অফেন্স হয়, তখন আপনি সেখানে একটা বেইল পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, যে ইফ দ্য ট্রায়াল ক্যানট বি কনক্লুডেড উইদিন দ্য স্পেসিফাইড টাইম, সেটা হচ্ছে কত, 180 দিন আর কত, 360 দিন, কারণ ডবল 18 ডবল হচ্ছে 36। তো সেক্ষেত্রে আপনি নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে আপনি একটা জামিন পাওয়ার একটা অধিকার দাঁড়াতে পারে, এবং সেক্ষেত্রে জামিন সে পাইতে পারে, কারণ ট্রায়াল শেষ হচ্ছে না। তো এতদিন সে কোর্টের মধ্যে, সরি, কাস্টডিতে থাকে, বিষয়টা একটা অবিচারমূলক হয়ে যায়, তখন সে জামিন পেতে হকদার হবে। আর মজার বিষয় খেয়াল করেন, সে যতদিন পালাই ছিল, এই পালানোর সময়টা কিন্তু ট্রায়ালের সময় থেকে বাদ যাবে। ধরেন 360 দিনের মধ্যে আপনি মামলা শেষ করবেন, কিন্তু সে 2 বছর ধরে পলাতক, এই 2 বছরটা আপনি এখানে কাউন্ট করবেন না, শ্যাল নট বি কাউন্টেড। এবার চলে যাব 340-এ। আমরা সবাই বলি না যে সাফাই সাক্ষী বলি না? আচ্ছা, আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে ডিফেন্স সাক্ষ্য কখন শুরু হয়, বলুন তো দেখি। এই যে 265-এর ওখান থেকে বলেন, ডিফেন্স সাক্ষ্য কখন শুরু হয়? প্রসিকিউশন সাক্ষ্য দেওয়ার পর যদি প্রমাণ করতে না পারে তখন ডিফেন্স সাক্ষ্য দেয়। এটা কি ছিল না? পিও, ডিএফসি, তারপরে ই পাড়া, আর লাস্টে কি ছিল, জে পি। তার মানে এটা হচ্ছে কি, পিপি মামলা স্টার্ট, পিপি নিয়ে আসবে, ওপেন হবে, ডিসচার্জ হবে, ফ্রেমিং চার্জ হবে, চার্জ হবে, এভিডেন্স দেওয়া শুরু হবে। এভিডেন্স প্রথমে দিকে হচ্ছে কি, প্রসিকিউশন। প্রসিকিউশনের এভিডেন্স যদি এনাফ না হয়, তখন কি হবে, অ্যাকুইটাল হবে। এরপরে কি, এরপরে কি, ডিফেন্স। ডিফেন্স শুরু। তাহলে পজিটিভ এ বি সি ডি ই এফ জি এইচ আই কোথায় আছে এটা? আইতে। এই যে এই মানে ডিফেন্সের সাক্ষ্য শুরু হবে সাধারণত ক্রিমিনাল মামলাতে। যারা মামলা করে, মানে প্রসিকিউটররাই হচ্ছে সাক্ষ্য দিয়ে মামলাটা প্রমাণ করে ফেলে, রাইট? এরকম না বিষয়টা? তো এটা আসামির এখতিয়ার, সে নিজের পক্ষে ডিফেন্স সাক্ষ্য দিবে কি দিবে না। কারণ সে এমন দেখতে পারে যে ওকে, ইউ ইউ প্রুভ ইউর কেস, যদি তুমি বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ না করতে পারো, আমি তো এমনিতে খালাস পেয়ে যাবো, আমার তো নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু সে চাইলে সাক্ষ্য দিতে পারে। তো সেটা হচ্ছে 340-তে কোথায় বলা আছে? 340। দেখেন, এনি পার্সন একিউজড অফ অ্যান অফেন্স বিফোর এ ক্রিমিনাল কোর্ট অর এগেনস্ট হুম, যার বিরুদ্ধে প্রসিডিং স্টার্ট হয়েছে, মে অফ রাইট, মানে অধিকার বলে, বি ডিফেন্ডেড বাই এ প্লিডার। এটা কিন্তু এই অধিকার আমাদের কোথায় দিচ্ছে? আর্টিকেল 31 আমাদের সংবিধানের, প্রোটেকশন অফ ল, যে তুমি আমার বিরুদ্ধে ভুলভাল যা ইচ্ছা তা প্রমাণ করে যাচ্ছ, আমি আমার পক্ষে এখন কি দিব? সাক্ষী দিব। তো নিজের পক্ষে যখন নিজে সাক্ষী দেয়, এটাকে বলা হয় নিজের পক্ষে নিজে সাফাই গাওয়া। কি গাওয়া? সাফাই গাওয়া। এই জন্য বলা হয় কি সাক্ষী? সাফাই সাফাই সাক্ষী। সাক্ষী বা ডিফেন্স উইটনেস। যেমন সিভিল মামলাতে যেরকম ডিফেন্স উইটনেস খুব গুরুত্বপূর্ণ ডিফেন্ডেন্টের, কিন্তু ক্রিমিনালে ততটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা অটোমেটিক্যালি দেওয়া হয় না আনলেস দ্য অ্যাকিউজড ওয়ান্টস। অ্যাকিউজ যদি চায় তখন দিতে পারে, অ্যাজ অফ রাইট সে দিতে পারে। তো এখানে দেখেন, এনি পার্সন অ্যাকিউজড অফ অ্যান অফেন্স বিফোর এ ক্রিমিনাল কোর্ট শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস, মানে সে কিন্তু কম্পিটেন্ট উইটনেস হবে। এমন না যে তুমি এখানে আসামি, তোমার সাক্ষ্য, তুমি সাক্ষী হলে এটার ওজন কমে যাবে, এটা কম্পিটেন্ট হবে না, এরকম না। সে কিন্তু কম্পিটেন্ট উইটনেস হবে ফর দ্য ডিফেন্স, তার ডিফেন্সের জন্য। অ্যান্ড মে গিভ এভিডেন্স অন ওথ, এবং সে কি বলে, শপথপূর্বক সেখানে সাক্ষ্য দিতে পারে। কিন্তু এখানে শর্ত হচ্ছে কি, সে ওই যে যেটা বলছিলাম, প্রসিকিউশন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের অনুমতি লাগে না, সে ডিরেক্ট দিতে পারে। কিন্তু এখানে সে একটা মানে রিটেন একটা অ্যাপ্লিকেশন করবে। কি করবে? কে করবে? আসামি। আসামি করবে। আদালতকে জানাবে যে মাননীয় আদালত, আমি আমার পক্ষে সাফাই সাক্ষী দিতে চাই। আমি কি করতে চাই? আমার পক্ষে সাফাই সাক্ষী দিতে চাই। অর্থাৎ প্রসিকিউশন সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর তাকে যখন 342-তে আদালত পরীক্ষা করবে যে তোমার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রমাণ আসছে, এই ব্যাপারে তোমার বক্তব্য কি, তখন সে তার মতো করে একটা বক্তব্য দিবে, যাতে করে সে আসলে জানতে পারে যে তার বিরুদ্ধে কি কি ধরনের সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন নিয়ে আসছে। তো তখন সে বুঝবে, যখন দেখবে যে আমার আমার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণ নিয়ে আসছে, তখন সে এগুলোর উপর কি দিবে? কি দিবে? তার ডিফেন্স নেবে। আর ডিফেন্স নিবে। এই জন্য আগে বলবেন 342, তারপর হচ্ছে 340। 342-তে কিন্তু কোনো ধরনের ওথ লাগে না, জাস্ট আদালত তাকে জিজ্ঞেস করে। বাট 342-তে কি লাগে? সরি, 340-তে কি লাগে? ওথ লাগে। ওথ লাগে। রাইট।
এই জন্য যখন সে ওথ নিয়ে যখন আদালতে মিথ্যা সাক্ষ্য দিবে তখন তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে, যদিও সাফাই সাক্ষী, বাট স্টিল তার বিরুদ্ধে কি নেওয়া যাবে, অ্যাকশন নেওয়া যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। কারণ সে কি নিয়েছে, ওথ নিয়েছে। তো এখানে বলা হচ্ছে সে নিজের বিরুদ্ধে আনা চার্জের বা সাক্ষ্যর বিরুদ্ধে সে ইয়া দিতে পারে, সাক্ষ্য প্রমাণ দিতে দিতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে পারে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে সে আগে আদালতকে লিখিতভাবে জানাবে। আর সে যদি এই লিখিতভাবে জানানোর পরেও যদি নিজের পক্ষে মানে সাফাই সাক্ষী দিতে না পারে, তার বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যাড কমেন্ট বা কোনো ধরনের বিরূপ মন্তব্য করা যাবে না। তবে এই রিলেটেড একটা আদালত একটা কি করতে পারে, অনুমান করে নিতে পারে যে যেহেতু সে সাফাই সাক্ষী দিতে এসেও দেয় নাই, তার মানে সে যদি দিত এটা তার বিরুদ্ধে যেত। ক্লিয়ার? বিরোধী যেত। এটা 114-তে আছে। তো তাইলে যদি পরীক্ষা আসে সাফাই সাক্ষী কোথায়, 340-এর 3-এ কোথায়, 340-এর 3-এ। এবার আমরা চলে যাবো 341-এ। বলা হচ্ছে প্রসিজার ওয়্যার অ্যাকিউজড ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিংস। যদি এমন হয় যে অ্যাকিউজড কোনো প্রসিডিংস বুঝতে পারতেছে না, খুব মজা, তখন পুরো প্রসিডিংসটা যদি কথা কথা ধরেন কেউ একজন প্রসিডিং বুঝতেছে না, বাট সে কিন্তু ইনসেন না, বাট সামহাও সে বুঝতেছে না কি চলতেছে, এবং ট্রায়াল শেষে কি হয়ে গেল, সাজা হয়ে গেল তার, তখন এই পুরো প্রসিডিংসটা কার কাছে পাঠিয়ে দিতে হবে? আমরা জানি, আমরা শুধু 374 পড়ছি যে কাউকে যদি কি দেওয়া হয়, কাউকে যদি কি দেওয়া হয়, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন আছে না ওখানে? স্যার শুধু ডেট ডেট কনভিকশনের কথা। দেখি তো, কনফিউজ হয়ে যাচ্ছি কেন। হ্যাঁ, শুধু ডেথ। যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটা কি সিআরপি 374 আন্ডারে হাইকোর্ট ডিভিশন করতে কি করে নিতে হয়, কনফার্ম করে নিতে হয়। আরেকটা কনফার্ম করে আরেকটা রেফারেল বা কনফার্মেশন আমরা এখানে পাইছি, এটা হচ্ছে 341-এ। কততে? 341-এ। অ্যাকচুয়ালি সেখানে কি বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যে ইনসেইন না, বাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিংস অফ দ্য কোর্ট এন্ড দ্য ট্রায়াল এন্ডেড ইন কনভিকশন এগেনস্ট হিম, মানে তার বিরুদ্ধে কি হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে, তখন পুরো প্রসিডিংসটা শ্যাল বি ফরওয়ার্ডেড কোথায় পাঠিয়ে দেওয়া হবে, মানে এই সাজা এক্সিকিউশন করার আগে প্রসিডিংসটা কার কাছে পাঠিয়ে দিতে হবে? হাইকোর্ট ডিভিশনের কাছে। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কি কি বুঝবে না, প্রসিডিংসটা বুঝবে না, প্রসিডিংস বুঝবে না। ওই আদালত পুরো মামলাটা প্রসিডিংসটা স্টপ করে কোথায় পাঠিয়ে দিবে, মানে যদি এখানে শর্ত হচ্ছে যদি কি হয় সেটা কনভিকশন হয়। একুইটাল হলে লাগবে না, কনভিকশন হলে লাগবে। কোথায় পাঠিয়ে দিবে? হাইকোর্টে। তার মানে আমরা আরো একটা সেকশন পাইলাম যেখানে হাইকোর্টের অ্যাপ্রুভাল লাগে, সেটা হচ্ছে কি 341, আগেরটা কি 374। এখানে কাউকে যদি ডেথ পেনাল্টি দেওয়া হয় তাহলে হাইকোর্টের অনুমোদন লাগে। আরেকটা পাচ্ছি 341, যেখানে এমন ব্যক্তির বিরুদ্ধে কনভিকশন হয়েছে যে প্রসিডিংসটাই বুঝতে পারে না, বাট হি ইজ নট ইনসেইন, তখন পুরো প্রসিডিংসটা কোথায় পাঠিয়ে দিব? হাইকোর্ট ডিভিশন। Petition করে। ভাই হাইকোর্ট ডিভিশন কি বোঝায় দিবে নাকি সাধারণটা ওরা ইন্টারপ্রেট করে করে শুনবে? বুঝি নাই তোমার কথা। ওইটা যখন 341-এর আন্ডারে যখন হাইকোর্ট ডিভিশনে যাবে তখন কি কোর্ট আবার শুনবে? সেটা তার এখতিয়ার, তার তো ক্ষমতা আছে, অ্যাপিলেট কোর্টের অনেক ক্ষমতা আছে। সে আবার এটা রিমান্ডে পাঠিয়ে দিতে পারে, আবার বলতে আবার বিচার করে, এরকম করে বলতে পারে, সাক্ষ্য নেওয়ার জন্য বলতে পারে, অনেক কিছুই করতে পারে। হুম। বা রিট্রায়াল করতে পারে, বলে যে আবার ট্রায়াল হোক, এরকম করতে পারে, অথবা ট্রায়ালটা সে ভিসিএস করে দিতে পারে যে ট্রায়াল বাতিল করা হবে, অনেক কিছু করতে পারে। বুঝতে পারছো? জি ভাই। ভাই এর আগে একটা 114 নম্বর ধারা বলছিলেন, এটা কি এভিডেন্স অ্যাক্টের? হ্যাঁ, 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 ওটা কত সেকশনে বলছিলেন এখানে? 114-তেই আছে। মানে ধরো তুমি একটা, তোমার পক্ষে একটা সাক্ষ্য দেওয়ার জন্য পাগল হয়ে গেছো, স্যার আমি সাক্ষী দিতে চাই, সাক্ষী দিতে চাই, সাক্ষী দিতে চাই, দেন অনুমতি দেওয়া হলো, দেন ওই দিন তুমি সাক্ষী দিতে আর আসো নাই, তখন আমরা কি ধরে নিব যে যদি তুমি সাক্ষ্য দিতা তাহলে এটা তোমার বিরুদ্ধে যাইতো। মোস্ট প্রবাবলি 114-H নাম্বার ইলাস্ট্রেশনটা। 114 লিখে দিলে হবে, আর এত কিছু লাগে। এবার আসি 342, খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি যে 342 এর পরীক্ষা, মানে এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজড। কি বলা হচ্ছে যে এটা কেন করা হয়, উদ্দেশ্যটা কি, ওয়াইটা একজন ওয়াইটা পড়েন তো, কাব্য পড়ো তো, ওয়াই ফর এনাবলিং। টু To explain any circumstance. হ্যাঁ, টু এক্সপ্লেন ইন সার্কামস্টান্সেস অ্যাপিয়ারিং ইন দ্য এভিডেন্স এগেইনস্ট হিম। তার মানে কি অলরেডি কি শেষ হয়ে গেছে, পিডব্লিউ শেষ হয়ে পিডব্লিউ গেছে, শেষ। মানে প্রসিকিউশন উইটনেস সব ডান। এখন তাকে কি করা হবে,
তাকে এক্সামাইন করা হবে। এক্সামিনেশন অফ অ্যাকিউজড। তারপরে গিয়ে কি হবে 340 মানে ডিফেন্স উইটনেস শুরু হবে। এই মাঝখানে তাকে নলেজ দেওয়া হবে এই 342। দেখেন কোর্ট কতটা, মানে কোর্ট হচ্ছে কাইন্ড অফ মাঝে মধ্যে বাবা বা মায়ের মতো একটা বিহেভিয়ার করে, মানে রেফারি যাকে বলে আর ফেয়ারনেস, মানে চরমভাবে ফেয়ার থাকতে হয়। যে কোর্ট বলে যে দেখো এই ধরো মিস্টার শিমুল, তোমার বিরুদ্ধে প্রসিকিউশন এই এই এভিডেন্স গুলো নিয়ে আসছে, এই এই পরিস্থিতি, এই অবস্থা, তো এগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি, রাইট? তখন সে কিছু বলবে যে স্যার হ্যাঁ আমার বক্তব্য এটা, আমার বক্তব্য এটা, ঘটনার দিন তো আমি ওখানে ছিলাম না। তখন সে প্লিয়া এলিবাই নিল, বললো যে আমি তো শিমুল না, এটা আরেকটা শিমুল, আমাদেরকে শুধু শুধু এখানে ধরে নিয়ে আসছে। অনেক কিছু হইতে পারে। তো এই এই এক্সামিনেশনটা হবে কার কার মাধ্যমে? কোর্ট ভার্সেস অ্যাকিউজড। এখানে কিন্তু অন্য কোনো লয়ার টয়ার থাকবে না। এটা কে করবে? এক্সামিনেশনটা কে করবে? কোর্ট। কোর্ট করবে। এবং মে বলা হচ্ছে যে অ্যাট এনি স্টেজ অফ দ্য ইনকোয়ারি অর ট্রায়াল উইদাউট প্রিভিয়াসলি, মানে অ্যাকিউজড কে জানাবেই না যে, তো মানে তাকে কিছু কোশ্চেন করবে টু হিম, এবং যেগুলো কোর্ট মনে করে দরকার, এবং কোর্ট এগুলো জেনারেলি তাকে কোশ্চেন করবে। হুম। কখন করবে? এই যে বিফোর হি ইজ কল্ড ফর হিজ ডিফেন্স। তার মানে কি 340-এর আগে। কিসের আগে? মানে 340-এর আগে। 340-3 আর কি, সাফাই সাক্ষীর আগে। তাহলে 342 কখন করা হয়? সাফাই সাক্ষীর আগে। সাফাই সাক্ষীর আগে। 342 কেন করা হয়? যে যাতে করে কোনো ব্যাপার তাকে এক্সপ্লেন করা হয়। কি করা হয়? এক্সপ্লেন মানে কি? তুমিও এক্সপ্লেন করো, আমরাও শুনি তোমার কাছ থেকে, যে তোমার বিরুদ্ধে পিডব্লিউ বা পাবলিক উইটনেস বা হচ্ছে প্রসিকিউশন উইটনেস এগুলো এগুলো নিয়ে আসছে, এখন তুমি বলো এই ব্যাপারে তোমার ব্যাখ্যাগুলো আমাদেরকে বলো। তো এক্ষেত্রে কোর্ট এনি কোশ্চেন, জেনারেল কোশ্চেন কোর্ট তাকে করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে এই কোশ্চেন গুলো যদি সে অ্যান্সার না করে, তার কোনো কি হবে না, পানিশমেন্ট হবে না। খেয়াল করো শিমুল, অ্যান্সার না করলে কোনো কি হবে না, পানিশমেন্ট হবে না। তবে কোর্ট যদি অ্যান্সার না করে, এক্ষেত্রে এটা ইনফারেন্স, যেটা বলছিলাম 114, মানে একটা অনুমান করে নিতে পারে। কি করে নিতে পারে? অনুমান করে নিতে পারে। মানে এটা অ্যাডভার্স প্রিজাম্পশন, মানে তার বিরুদ্ধে একটা নেগেটিভ প্রিজাম্পশন করে নিতে পারে। আর লাস্টে এখানে খুব মজার বিষয় আছে, সে যে এই 342-তে যা যা কিছু বলবে, এটা কোর্ট কি করবে? খেয়াল করো, কোর্ট এগুলো কি করবে? কনসিডারেশনে নিবে। কিসে নিবে? বিবেচনায় নিবে। কিন্তু অন্য কোনো ট্রায়াল, অন্য কোনো ইনকোয়ারি, অন্য কোনো ট্রায়াল বা অন্য কোনো মামলাতে, অন্য কোনো অপরাধের ক্ষেত্রে তার এই 342 এর স্টেটমেন্টটা কি হিসেবে কাজ করবে? সাক্ষ্য হিসেবে। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। তার মানে 342-তে বলা বিষয়গুলো এই মামলাতে, যে মামলাতে সে 342 দিচ্ছে, এই মামলাতে 342 সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে না। জাস্ট কোর্ট এটাকে কিসে নিবে? কনসিডারেশন। কনসিডারেশন। কিন্তু অন্য মামলায়, অন্য ইনকোয়ারি, অন্য ট্রায়ালে এটা একদম কম্পিটেন্ট কি হিসেবে যাবে? একটা কি হিসেবে সাক্ষ্য যাবে? হিসেবে যাবে। সাক্ষ্য সাক্ষ্য হিসেবে। হিসেবে। সাক্ষ্য হিসেবে যাবে। এই যে লেখা আছে এভিডেন্স হিসেবে যাবে, দি ক্যান বি পুট অ্যাজ এন এভিডেন্স এগেনস্ট হিম। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই মামলাতে 342 কেন সাক্ষ্য হিসেবে যাচ্ছে না? কারণ এই 342 এর আগে সে কোনো কি নেই নাই, কি ওথ নেয়? নেয় নাই। ওথ নেয় নাই। কি নেয় নাই? ওথ নেয় নাই। জাস্ট নর্মাল কোশ্চেন অ্যান্সার ভাইবা চলতেছে। ক্লিয়ার? এটা কিন্তু আমি প্রশ্ন করবো সামনে আসতেছে। ওকে, এই 342 শেষ হইলো। এখন বলা হচ্ছে যে আমরা 337 বা 338, মানে টেন্ডারিং পার্ডন করা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কোনো সহ আসামিকে কোনো ধরনের কি করা যাবে না, ইনফ্লুয়েন্স করা যাবে না ভয় ভীতি দেখিয়ে। শুধুমাত্র এক্ষেত্রে বলা যাবে যে এই তুই সাক্ষী হয়ে যা, সাক্ষী হয়ে গেলে তোর ক্ষমা করে দেওয়া হবে, তুই ভালো থাকতে পারবি, তুই বউ বাচ্চা নিয়ে সুখে থাকবি। মানে ইনফ্লুয়েন্স করা যাবে কোন ক্ষেত্রে? যদি পরীক্ষায় আসে যে নিম্নের কোন ক্ষেত্রে একজন সাক্ষীকে কি ইনফ্লুয়েন্স করা যাবে, বা তাকে প্রমিস করা যাবে, বা তাকে 337, 338 337 অথবা 338-38-এর ক্ষেত্রে, এই ছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। এবার চলে যাবে 344। খুব ইম্পর্টেন্ট, আপনারা এখানে একটা রিমান্ড শব্দটা আছে, অনেকে বলে যে রিমান্ড শব্দটা কোথায় আছে? এটাতে আছে। এটার একটা শানে নুজুলটা আমি বলি। এটা পুলিশ রিমান্ড, এটা হচ্ছে কি রিমান্ড? জুডিশিয়াল রিমান্ড। কি রিমান্ড? কাস্টডি। কাস্টডি রিমান্ড মানে জুডিশিয়াল রিমান্ড বলি আর কি এটাকে আমরা। তো অলরেডি এটা কোন স্টেজে? ইনভেস্টিগেশন নাকি ট্রায়াল? কোন স্টেজে আছে? ট্রায়াল স্টেজে। এটা এত কিছু পড়ার কোনো দরকার নাই, জাস্ট এটা মনে রাখবেন, ট্রায়াল স্টেজে যখন ট্রায়াল শুরু হয়, আদালত যদি মনে করে যে একটা সাক্ষীকে তার মানে তার কি বলবো উপস্থিতিটা হচ্ছে মানে নিশ্চিতকরণ দরকার, বা তাকে যদি বাইরে রাখা হয়, তার লাইফের একটা থ্রেট থাকতে পারে, তাকে যদি বাইরে রাখা হয়, এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে, তখন কোর্ট তাকে কি রিমান্ডে দিতে পারে। কোথায় দিতে পারে? রিমান্ডে দিতে পারে। কোর্ট মানে বলবে যে অত তারিখ পর্যন্ত মামলা কি করা হলো, মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি। মুলতবি করা এবং হলো। এই রিমান্ডটা ইনকোয়ারি ট্রায়াল স্টেজে দেওয়া যায়। এই যে পোস্টপোন করবে কোর্ট, কি করবে? মামলার প্রসিডিং পোস্টপোন করে, মামলা অ্যাডজন করে তাকে কি কোথায় পাঠাবে? ট্রায়ালে পাঠাবে, রিমান্ডে পাঠাবে। এই রিমান্ডটা 15 দিনের বেশি হবে না। এই রিমান্ডে কি মাইর হয়? এই রিমান্ড কি পুলিশের কাছে যায়? নো। এই রিমান্ড কোথায়? এই রিমান্ড কোথায় যায়? জুডিশিয়াল কাস্টডিতে। জেলে। কোথায়? জেলে যায়, মানে জেলে পাঠানো হয় তাকে।
স্যার 167 সাথে এটার মধ্যে আরেকটা পার্থক্য আছে। 167-তে ইনে ওল 15 দিন দেওয়া যায়, আর এখানে 15 দিন পর পর দেওয়া যায় মনে হয় ব্যাপারটা এরকম। হ্যাঁ, এখানে আবার দেওয়া যায়, আবার দেওয়া যায়। হ্যাঁ, আবার দেওয়া যায়। ডেজ এট এ টাইম। আর এখানে জাজ বলা আছে, খেয়াল করছেন? জাজ জজ সাহেব দিতে পারবে, মানে ট্রায়ালে জজ সাহেব দিতে পারবে এরকম। এই যে লেখা আছে, আপনি যেটা বলছেন উত্তরটা হচ্ছে এখানে, ফ্রম টাইম টু টাইম। ফ্রম কি? টাইম টু টাইম, বিভিন্ন সময়ে তাকে দিতে পারে, তবে একসাথে 15 দিনের বেশি দিতে পারবে। একসাথে 15 দিনের বেশি দিতে পারবে না, 15 দিন শেষ হওয়ার পর আবার নিয়ে আসবে কোর্টে, আবার দিবে। তো রিমান্ড দেওয়ার ক্ষেত্রে একটা সাফিসিয়েন্ট কারণ থাকবে। কারণটা হচ্ছে যে তাকে রিমান্ডে নিলে বা রিমান্ডে পাঠাইলে ফার্দার এভিডেন্স পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফার্দার এভিডেন্স পাওয়া যাবে। কারণ তাকে যদি এখন আমি এনলার্জ অন বেইল করে দিই, তাহলে এভিডেন্স ট্যাম্পার হতে পারে, সে মরে যেতে পারে, তাকে মেরে ফেলতে পারে। এই জন্য তাকে আমি কোথায় রাখবো? কারণ আদালতের কাস্টাডি হচ্ছে কোনটা? জেল। আপনারা অনেকে জেলকে মনে করেন যে মনে হয় এটা মনে হয় ওখানে খারাপ, মানে অপরাধের কারণে পাঠাচ্ছে। আর মাঝে মধ্যে আদালতের হাজতখানা তাদেরকে থাকতে হবে, তো হাজতে তো রাখা যায় না, কোথায় রাখে? জেলে পাঠায়। কিসের জন্য? জেল শুধুমাত্র যে পানিশমেন্টের জন্য রাখে তা না, জেল প্রোটেকশনের জন্য রাখে। কিসের জন্য রাখে? প্রোটেকশনের জন্য। তো এই আসামির যদি কোনো ক্ষতি হয় তাহলে এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যাবে, বা তাকে সঠিক সময় পাওয়া যাবে না। এই জন্য তাকে বলা হবে যে তুমি এই কয়টা দিন কোথায় থাকো? জেলে থাকো। এই যে এটা হচ্ছে রিমান্ড। তো জুডিশিয়াল কাস্টডিতে রাখার যে রিমান্ড সেটা হচ্ছে 344, আর পুলিশ রিমান্ডটা হচ্ছে কোথায়? কোথায়? 167 367। 167। পুলিশ রিমান্ডটা হয় হচ্ছে ইনভেস্টিগেটিং স্টেজে, আর জুডিশিয়াল রিমান্ডটা হয় কোন স্টেজে? ট্রায়াল স্টেজে। এবার চলে যাবো 345-এ। খুবই সহজ, আমরা জানি কম্পাউন্ডিং অফেন্স। এখানে বলা হচ্ছে এই অফেন্স গুলোর ক্ষেত্রে হচ্ছে ডান পাশে যারা, তারা কম্পাউন্ড করতে পারবে। এগুলো আপনারা দেখে নেবেন, আমি পড়াবো না। আর এই অফেন্সের ক্ষেত্রে পারমিশন লাগবে। এটা পরীক্ষা ওরকম আসে না যে পারমিশন লাগবে কি লাগবে না, জাস্ট এটা খেয়াল রাখেন যে এখানে কি বলা হয়েছে। নিচে আসুন। যে অফেন্স গুলো কি করা হবে, কম্পাউন্ড করা হবে, সেগুলোর অ্যাবেটমেন্টও কম্পাউন্ড করা যাবে, অ্যাটেম্পটও কম্পাউন্ড করা যাবে। তারপরে যদি যে কম্পাউন্ড করবে সে যদি 18 বছরের নিচে হয়, মানে আন্ডার 18 হয়, তাহলে তার পক্ষে যে কন্ট্রাক্ট করতে পারে, তার পক্ষে যে মানে তার লিগ্যাল গার্ডিয়ান যে তার পক্ষে যে কন্ট্রাক্ট করতে পারে, সে এসে কি করতে পারবে? কম্পাউন্ড করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। মামলাটা যদি অলরেডি কনভিকশনের পরে যদি অলরেডি আপিলে চলে যায়, তাহলে আপিল আদালত কি করবে? কম্পাউন্ড করবে। কি করবে? আপিল আদালত কম্পাউন্ড করবে। আদালত যেখানে ট্রায়াল চলছে সেই ট্রায়াল আদালত কম্পাউন্ড করবে। খুবই সহজ। তারপরে দেখেন, যদি হাইকোর্ট ডিভিশনে যায় 439 আন্ডারে, আর যদি দায়রা আদালতে যায় 439 আন্ডারে, তাহলে সেখানেও কি 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 করা যায়? কম্পাউন্ড। তার মানে রিভিশনাল স্টেজেও কি করা যায়? এটা হচ্ছে আপিল স্টেজ, কম্পাউন্ড করে যায়। এটা হচ্ছে কি স্টেজ? রিভিশন। রিভিশন স্টেজ। যদি পরীক্ষায় আসে যে ট্রায়াল স্টেজ, আপিল স্টেজ, রিভিশন স্টেজ, তার মানে অল স্টেজে কি করা যায়? কম্পাউন্ড করা যায়। কম্পাউন্ড করা যায়। শুধুমাত্র কোন অফেন্স গুলো যেগুলো উপরে লিস্ট করা আছে। তারপরে কম্পাউন্ড যদি হয় তাহলে স্ট্যাটাস কি হবে? খালাস। একুইটাল। এটা কিন্তু আসছে পরীক্ষায় যে কম্পাউন্ড করলে স্ট্যাটাস হয় খালাস। তারপরে এটা আমাদের এবার 2025 সালে ঢুকাইছে যে বোথ পার্টি, মানে বাদী এবং বিবাদী, তারা দুজনে মিলে কি করছে? আপোষ। আমরা বলি না আপোষনামা করছে। সাধারণত আমরা এই টার্মটা শুনি হচ্ছে কোথায়? সিভিল কেসে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ক্রিমিনালে এটাও হয়। আপোষনামা বা এগ্রিমেন্ট নামা, বা দুজনের মধ্যে আপোষ হয়েছে। তো যদি এই কোন কোন ক্ষেত্রে যে উপরে উপরে যে অফেন্স গুলো লিস্ট দেওয়া আছে শুধু সেই ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। এই অফেন্স গুলোর ক্ষেত্রে যদি দুই পক্ষ মানে বাদী এবং আসামিরা মিলে যদি আপোষ করে ফেলে, তাহলে সেই আপোষনামাটা কোর্ট কি করবে? কোর্ট সেটাতে স্বাক্ষর করবে এবং সেটাকে আপোষনামাটাকে কোর্ট এনফোর্স করবে। তো এক্ষেত্রে কোর্ট যেটা করতে পারে, নিজে নিজে আপোষনামাটা কোর্ট এনফোর্স করতে পারে, লিগ্যাল এডে পাঠাইতে পারে, অ্যাডভোকেটের কাছে পাঠাইতে পারে, অথবা যদি কোনো কাউকে না পাওয়া যায় পক্ষদের কাছে পাঠাইতে পারে। কার কাছে পাঠাইতে পারে? পার্টিদের কাছে। পক্ষদের কাছে। তাহলে এখানে কয়টা ফোরাম পাইলাম? কোর্ট নিজে করতে পারে, লিগ্যাল এড অফিসার কাছে পাঠাইতে পারে, অ্যাডভোকেট মানে পক্ষদের অ্যাডভোকেটের কাছে পাঠাইতে পারে, অথবা পক্ষদের নিজেদেরকে বলতে পারে যে না আপনারা অ্যাডভোকেট বাদ দেন, নিজেরা বসে। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন এই ধরনের ঝামেলা হয়, বলে যে অ্যাডভোকেটরা তো হচ্ছে লিগ্যাল পয়েন্টের কথা বলবে, আপনারা আপনাদের মতো করে এটা সমাধান করেন। তাহলে কয়টা ফোরাম পাইলাম আমরা এখানে? 4টা। কোর্ট নিজে করতে পারে, কোর্ট নিজে ফ্যাসিলিটেট করতে পারে, লিগ্যাল এডে পাঠাইতে পারে, পক্ষদের উকিলরা করতে পারে, অথবা পক্ষরা নিজেরা করতে পারে। ক্লিয়ার? এবং তারা যদি একটা লফুল এগ্রিমেন্টে আসে, তখন সেই এগ্রিমেন্টটা কোর্ট প্রিজার্ভ করবে এবং সেই অনুযায়ী কোর্ট কি দিবে? অর্ডার দিবে, এটাকে ইমপ্লিমেন্ট করবে। কি করবে? ইমপ্লিমেন্ট করবে। তবে এক্ষেত্রে থার্ড পার্টির কোনো অধিকার ভায়োলেট করা যাবে না। এক্সক্লুসিভলি এই বাদী এবং বিবাদীর মধ্যে এটা হইতে হবে। অন্য কোনো, যেমন দুজনে মিলে আরেকজন আসামির ব্যাপারে এগ্রিমেন্ট করতেছে, এটা হবে না। বাদী বিবাদীর ক্ষেত্রে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? কাব্য বুঝতে পারছো?
জি ভাইয়া। ওকে, এবার শিমুল, কাব্য, নিশি, আপনারা এবার এমসিকিউ গুলা অ্যান্সার করা শুরু করেন। 338। 338 খ। দায়রা আদালত। তারপর পিপি। 330। শিমুল অ্যান্সার করো, গেছে কেন? আচ্ছা, হ্যাঁ। শিমুল অ্যান্সার করো। হাইকোর্ট ডিভিশন। কোনটা? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। দায়রা আদালত বলছি, এখানে দায়রা আদালত। প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণের পূর্বে। পূর্বে কোথায়? ওই যে স্যার, খ নাম্বার 265 অনুযায়ী চার্জ পড়াশোনা এবং বোঝানোর পূর্বে। না, এটা কি কগনিজেন্স গ্রহণ করে। এটা কি স্যার, প্রসিকিউশন? চার্জ শুনানোর পরে প্রসিকিউশনের না, এটা তো মানে প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণের পর। চার্জ তো আর আগে হয়ে সে গেছে। সাক্ষ্য গ্রহণের পর না তো স্যার, আগেই। প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণের স্যার, আগে আগে। প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণের হ্যাঁ আগে, তাহলে গ নাম্বারটা আগে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে 5। কগনিজেন্স গ্রহণকারী আদালত। একটি জাতীয় একটি। পত্রিকা। বাংলা ডেইলি নিউজ পেপার, বাংলা। হ্যাঁ। হুম। যে পূর্বে হাজির হয়েছে, জামিনে আসার পর পলাতক হয়েছে। 180 দিন। 360। তবে যুগ্ম দায়রা জজ। লিখিত আবেদন। লিখিত আবেদন। হুম। প্রমাণে আসা ক্ষতিকর পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার সুযোগ। হ্যাঁ, পরিস্থিতির ব্যাখ্যা দেওয়া। শপথ নিতে হবে না, উৎপাত করাবে না। খেয়াল রাখেন কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ। অন্য মামলায় সাক্ষী হিসেবে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, অন্য মামলায় সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে। 15 দিন। 15 দিন। প্রথমটা 137 তদন্তকালে প্রযোজ্য, আর এটা হলো অনুসন্ধান বিচারকালে প্রযোজ্য। হ্যাঁ, এটাই। ও, এটা আপনাদেরকে একটু স্টেট ডিফেন্স কাউন্সিলের একটা বিষয় বলছিলাম, যে ওই যে কিছুদিন আগে একটা মেয়ে মারা গেল না, আমাদের এই যে ছোট একটা মেয়ে, যে দর্শন করে মেরে ফেলছে, কি নাম না, ওই যে তার পক্ষে কোনো লয়ার দাঁড়াচ্ছিল না। হ্যাঁ। তো যদি গ্রেভ অফেন্স হয়, মানে যেগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সেগুলোর ক্ষেত্রে যদি কোনো উকিল না ধরাইতে পারে বা উকিল না পাওয়া যায়, তখন স্টেট কি করে, একটা ডিফেন্স কাউন্সিল নিয়োগ করে, এটাকে বলা হয় স্টেট ডিফেন্স কাউন্সিল। এটা কোন আইনের আন্ডারে, কোন আইনে আছে? মেইন আইন হচ্ছে আমাদের, ধরেন এটা, কনস্টিটিউশন। না না, মেইন আইন হচ্ছে স্টেট ডিফেন্স কাউন্সিল, এটা 340, মানে সিআরপিসি 340, আর এলআর ম্যানুয়াল, এই যে এলআর লেখেন আপনারা, এলআর ম্যানুয়ালের প্যারাগ্রাফ 12-তে, পারা 12, সেখানে বলা আছে যে গভর্নমেন্ট একটা স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে। যদি স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ না দেওয়া হয়, তাহলে তার পক্ষে চার্জ হিয়ারিং কে করবে? চার্জ হিয়ারিং যদি না করে, তাহলে পুরো ট্রায়ালটা কি হবে, পিসিএস হয়ে যাবে। মানে বিশেষ। এই জন্য, তাহলে আমি ওইটা পড়াইতে ভুলে গেছিলাম যে স্টেট ডিফেন্স কাউন্সিল কোন আইনের আন্ডারে নিয়োগ দেওয়া হয়। এলআর ম্যানুয়াল, এই যে আপনারা যারা হচ্ছে যে বিভিন্ন পিপিটিভি নিয়োগ হয় না, এটা কিন্তু এলআর ম্যানুয়ালের মাধ্যমে, লিগাল রিমেম্বারেন্স ম্যানুয়াল, এলআর ম্যানুয়াল। এলআর ম্যানুয়ালের প্যারা কত? 12। 12। খেয়াল রাখেন, এলআর ম্যানুয়ালের প্যারা 12-তে, যে কোনো অভাবী, গরিব বা কোনো লয়ার ধরতে পারে নাই, হ্যাঁ, বা হচ্ছে কারো তার পক্ষে কোনো লয়ার দাঁড়াচ্ছে না, অনেক সময় হয় না যে কোনো লয়ার দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে রাষ্ট্র থেকে একটা লয়ার নিয়োগ দিছে না, মনে আছে আপনারা? হ্যাঁ। মেয়েটার নাম কি না ভুলে গেলাম, যে কিছুদিন আগে যে একটা মেয়ে
রেপ হলো, ছোট বাচ্চা ওই যে মাথা কেটে ফেল। রামিসা। হ্যাঁ, রামিসা, রামিসা, রাইট। রামিসা হত্যা মামলা, ওখানে তার পক্ষে কেউ দাঁড়ায় নাই, তখন তার পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগটা কিসের আন্ডারে দেয়? এলআর ম্যানুয়াল বা লিগ্যাল রিমেম্বারেন্স ম্যানুয়ালের 12 আন্ডারে, প্যারা 12। 12 এবং প্যারা ওই 12। ওই ওই ব্যক্তি হচ্ছে এই মামলার নথিপত্র সবকিছু পর্যালোচনা করবেন, ওই আসামির পক্ষে চার্জ হিয়ারিং করবেন। করার পরে কি করবেন, ইভেন আসামি যদি পলাতক থাকে চার্জ হিয়ারিং হবে, চার্জ হিয়ারিং করার পরে তার পক্ষে সে মামলা লড়বেন। এরপরে যেটা স্টেট প্রমাণ করতে পারবে, প্রসিকিউশন প্রমাণ করতে পারবে, সেভাবে সাজা হবে। 17 নম্বর। আপোষযোগ্য হবে। আপোষযোগ্য হবে। তো কত নম্বর উত্তর? গ। হ্যাঁ, হ্যাঁ। চুক্তি করতে সক্ষম ব্যক্তি। খ। চুক্তি করতে সক্ষম, কন্ট্রাক্ট। অ্যাকুইটাল। অ্যাকুইটাল। এটা কিন্তু পরীক্ষা অনেক আসছে। লিগেল এইডে। ভেরি গুড, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। লিগেল নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, খেয়াল রাখবেন। 345-8। হুম। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো হয় আসলে। বোকারা এনে কি ও আছে? আচ্ছা, না 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 পারেন না। আসলে। হ্যাঁ, দ্বিতীয় আচ্ছা, তৃতীয় দ্বিতীয় বা শ্রেণীর তৃতীয় ম্যাজিস্ট্রেট। শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দুপ করে একটা মানে দাগাই দিল আর কি, এভাবে করে তো ধরা খাও, 4-5টা ভুল হয় এই কারণে। ধারা 37 চিফ জুডিশিয়াল চিফ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্যাংশন। স্যাংশন। উইটনেস করতে। ওয়েটনেস। না, ভাই ক। সাক্ষী হিসেবে জবান দিতে হয়। জুডিশিয়াল কাস্টডি। কাস্টডিতে। ক। জুডিশিয়াল কাস্টডি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক। ইলাস্ট্রেশন বি অফ 114। 133। এই নিচে আরেকটা আছে না, ক খ বই, না পড়ে আন্দাজে খালি কথা বলতেছে। আচ্ছা, পরে হ্যাঁ, ওকে। বেআইনি বেআইনি হবে নয়। না। ভেরি গুড। করবোরেশন যতক্ষণ না পাওয়া যায়। ভেরি গুড। ক্লিয়ার হয়ে গেছে না? আজকে থেকে অ্যাকমপ্লিস, অ্যাপ্রুভার, পার্ডন টেন্ডারিং, তারপরে হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, তারপরে হচ্ছে কম্পাউন্ডিং অফেন্স, এই তিনটা মানে যে টপিক, এগুলো খুবই মানে রিটেনের জন্য একদম মানে কি বলবো ক্রিমি টপিক, এগুলো থেকে আসে। আজকে থেকে আর কোনো ভুল হবে লেখা যাবে না, লেখা যাবে না। জি এখানে স্যার। সংবিধান, এভিডেন্স অ্যাক্ট, পেনাল কোড, সিআরপিসি সবকিছু মিলাই আপনারা লিখবেন। ওকে, কাব্য বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে পরে এখানে রেখে দিই। আসলে একটা বিষয় বলি, রেকর্ডিংটা অফ করি।